আগের দিন আমরা কি পড়েছিলাম? রেট, তাই তো? আজকে আমরা কোথা থেকে শুরু করব? আজকে আমরা অর্ডার দিয়ে শুরু করব। অর্ডার এবং রেটের নর্মাল এটা ওটা তো খোলা যাচ্ছে না, আমি এখানে খুলে রাখি। লিঙ্ক গ্রুপে গেছে তো? আমি এইখানে খুলছি, তার কারণ কারা কারা আছে ওটা ওখানে জাস্ট লোকেট হচ্ছে না। চলো, তা আগের দিন আমরা যেটুকু পড়িয়েছিলাম, অল্পই পড়িয়েছিলাম, সেখানে কি বলেছিলাম? রেটের এক্সপ্রেশনটা, যে 1 স্টয়চিওমেট্রি কেন হয়, রিঅ্যাক্ট্যান্টের ক্ষেত্রে মাইনাস কেন হয়, প্রোডাক্টের ক্ষেত্রে প্লাস কেন হয়। তা আজকে আমরা অর্ডারে যাব। তা অর্ডার, সাধারণত অর্ডার সম্বন্ধে কি জানো? না অর্ডার সম্বন্ধে কি জানো বলো? পড়েছো? অর্ডার সম্বন্ধে কিছু বলতে পারবে? অর্ডার কাকে বলে বা না বলে? এই তো কিছুদিন আগে 12 পড়ে এসছো। আরে ওই অর্ডার নয়, এটা কেমিক্যাল কাইনেটিক্সের অর্ডার। ওই যেগুলো হয় সে মানে মাথায় যেগুলো থাকে সেইগুলো। তা প্রথমে আমাদের কি হচ্ছে? প্রথমে আমাদের এই দুটো বুড়ো মিলে যা করার করেছে, বলছে অর্ডার অফ এ রিয়াকশান। প্রথমে এই দুইজন বুড়ো গুল্ডবার্গ এবং ওয়েজ, ওনারা কি করেছিলেন? বলছে রেট অফ রিয়াকশান ইজ প্রপোর্শনাল। কার সাথে প্রপোর্শনাল? প্রোডাক্ট অফ এফেক্টিভ কনসেন্ট্রেশন। এফেক্টিভ কনসেন্ট্রেশন মানে যে সময়ে রেট বার করছো সেই সময়ে যারা রিয়াক্ট্যান্ট আছে তাদের সেই সময়কার কনসেন্ট্রেশন। কেন? সময়ের সাথে সাথে কনসেন্ট্রেশন চেঞ্জ হয়। কনসেন্ট্রেশন যদি চেঞ্জ হয়, তাহলে আমার যদি কনসেন্ট্রেশনের উপর রেট ডিপেন্ড করে, তাহলে সময়ের সাথে সাথে যদি কনসেন্ট্রেশন চেঞ্জ হয়, তাহলে আমাদের রেটটাও চেঞ্জ হবে। তাহলে আমি কখনো কনসেন্ট্রেশন যার উপর, আমরা সাধারণত কি জানি, যে আমরা পড়ে এসেছি কি রেট ইজ প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্ট, কিন্তু সময়ের সাথে সাথে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন চেঞ্জ হবে, তাহলে রেটও চেঞ্জ হবে। তাহলে কোনো একটা সময়, যে পার্টিকুলার সময়তে, কি বললাম, যে পার্টিকুলার সময়তে আমি কি করছি? রেটটা বার করতে চাইছি, সেই পার্টিকুলার সময়তে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন, ঠিক আছে, ওই কনসেন্ট্রেশনটাকে কি বলা হয়? ওই কনসেন্ট্রেশনটাকে বলা হয় অ্যাক্টিভ কনসেন্ট্রেশন। ওই কনসেন্ট্রেশনটাকে বলা হয় কত? অ্যাক্টিভ কনসেন্ট্রেশন। ক্লিয়ার? এইটা এই এখানে খুলে রাখলাম, নইলে বুঝতে অসুবিধা হবে কারা কারা রয়েছে। এই তো ঠিক আছে, চলো। তাহলে ওইটাকে কি বলা হয়? আমাদের অ্যাক্টিভ কনসেন্ট্রেশন। ক্লিয়ার? তাহলে তার সাথে আমাদের কি হবে? না তার সাথে আমাদের প্রপোর্শনাল হবে। আর রেস্ট কি হবে পাওয়ারে? না স্টয়চিওমেট্রি যে নাম্বারগুলো সেইগুলো। স্যার একটা জেনারেলি এক্সাম্পল দিন। দেখো একটা জেনারেলি এক্সাম্পল দিচ্ছি। N2 কমন রিয়াকশান, N2 প্লাস 3H2, সেখান থেকে কি হবে বলো? 2NH3 হবে তো? তাহলে রিয়াক্ট্যান্টকে H2 আর N2, N2 এর স্টয়চিওমেট্রি কত? 1, H2 এর কত? 3। তাহলে রেট ইজ ইকুয়াল টু কি হবে? সাম রেট কনস্ট্যান্ট। আমি আপাতত প্রপোর্শনালটাই দিচ্ছি, কনসেন্ট্রেশন অফ N2 টু দি পাওয়ার 1, কনসেন্ট্রেশন অফ H2 টু দি পাওয়ার 3। ঠিক আছে, এটাই ওনারা বলে গেছেন। বাট বলে গেছেন যে সময় তুমি রেট বার করছো সেই সময় রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন, দ্যাট ইজ কি কনসেন্ট্রেশন?
এফেক্টিভ কনসেন্ট্রেশন, অথবা আর একটা নাম বলা হয় এই যেটা বলতে যাচ্ছিল অ্যাক্টিভ কনসেন্ট্রেশন। ক্লিয়ার? নেক্সট, এবার ধরো আমি একটা এম্পিরিক্যাল একটা রিলেশন লিখেছি, নিউ ওয়ান এ ওয়ান প্লাস নিউ টু এ টু দিয়ে আমাদের নিউ থ্রি এ থ্রি প্লাস নিউ ফোর এ ফোর। ঠিক আছে, ভদ্রভাবে নিউগুলো লেখো, হ্যাঁ, কারণ তোমরা যা নিউগুলো লেখো মানে ওটা ভি না নিউ বোঝা যায় না। ঠিক আছে, ভি হচ্ছে স্মল ভি এরকম, আর নিউ হচ্ছে মাথাটা এরকম তুলে দেবে। ঠিক আছে, আচ্ছা, নিউ ওয়ান এ ওয়ান প্লাস নিউ টু এ টু, অ্যারো দিয়ে আমাদের নিউ থ্রি এ থ্রি প্লাস নিউ ফোর এ ফোর। ঠিক আছে, এ ওয়ান এ টু রিঅ্যাক্ট্যান্ট, তাহলে রেট প্রপোর্শনাল টু কি হবে? আর একটা জিনিস, আগের দিন আমি কি বলেছি, রিঅ্যাকশনের রেট বলতে পারো, কিন্তু যেটা অ্যাকচুয়ালি লেখা উচিত সেটা কি? ভি, দ্যাট ইজ দ্য রিঅ্যাকশন স্পিড। রিঅ্যাকশনের রেট এখনো বইতে দেখবে ওই আর দিয়েই লেখা থাকে, কিন্তু অ্যাকচুয়ালি মনে রাখবে স্পিড ইজ দ্য মেন থিং। কারণ এই চ্যাপ্টারটা যতই কেমিক্যাল কাইনেটিক্স হোক, কিন্তু অরিজিনাল চ্যাপ্টারটার নাম হচ্ছে রিঅ্যাকশন ইঞ্জিনিয়ারিং, সেখানে কিন্তু সব রিঅ্যাকশন স্পিড ভি দিয়েই লেখা আছে। তোমরা যদি কোনো ভালো বই দেখো ফিজিক্যাল কেমিস্ট্রি, তাহলে দেখবে ভি। আর তোমাদের আমি মেটেরিয়ালটা আজকে ক্লাসের পর দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ গ্রুপেই দেবো। ঠিক আছে, যেখান থেকে তোমরা পড়বে। তাহলে নিউ ওয়ান এ ওয়ান প্লাস নিউ টু এ টু, অ্যারো দিয়ে কি হলো? নিউ থ্রি এ থ্রি প্লাস নিউ ফোর এ ফোর। তাহলে রেট প্রপোর্শনাল টু কি হলো? কনসেন্ট্রেশন অফ এ ওয়ান মাথায় কাকে দিয়ে দিলে? নিউ ওয়ান। কনসেন্ট্রেশন অফ এ টু মাথায় কাকে দিয়ে দিলে? নিউ টু। ইজ ইকুয়াল টু কি হয়ে গেল? কে। ঠিক আছে, কেটা কি? কেটা কি না, রেট কনস্ট্যান্টের দুটো ভাগ আছে, এই কেটাকে বলা হয় স্পেসিফিক রেট কনস্ট্যান্ট। দুটো ভাগ আছে, রেট কনস্ট্যান্ট ইজ টু টাইপস, একটা হচ্ছে স্পেসিফিক রেট কনস্ট্যান্ট, আর একটা হচ্ছে অবজার্ভ রেট কনস্ট্যান্ট। তা আপাতত এটা তোমরা যেটা দেখছো এটা হচ্ছে স্পেসিফিক রেট কনস্ট্যান্ট। স্যার অবজার্ভ কি হবে? আসবো পরে। নেক্সট বলছে the above equation is not always applicable if the rate of a reaction divided by the volume is determined experimentally। কি বলছে? বলছে যদি এই যে এটা আমরা কি পেয়েছি? above reaction is not always applicable if the rate of the reaction divided by the volume is determined experimentally। ব্যাপারটা কি? ব্যাপারটা বলছে অ্যাকচুয়ালি এইভাবে যে রেটটা আমি লিখেছি এটাকে কি বলে জানো? এটাকে বলে থিওরিটিক্যাল রেট। রিঅ্যাকশন দেখে যেটা লিখছি, রিঅ্যাকশন দেখে যেটা লিখছি সেটা হচ্ছে এইটা। তোমাকে একটা রিঅ্যাকশন দিল, তুমি দেখে নিলে রিঅ্যাক্ট্যান্ট কারা কারা রয়েছে, তুমি দেখে নিলে রিঅ্যাক্ট্যান্টের কি স্টয়চিওমেট্রি, সেটা দেখে তুমি লিখে দিলে। বাট অ্যাকচুয়ালি কোনো রিঅ্যাকশনের রেট ইট ইজ নট এ থিওরিটিক্যাল কোয়ান্টিটি। কি বললাম? কোনো রিঅ্যাকশনের রেট এটা কিন্তু থিওরিটিক্যাল কোয়ান্টিটি নয়, রাদার এটা কি কোয়ান্টিটি? রাদার এটা এক্সপেরিমেন্টাল কোয়ান্টিটি। ঠিক আছে, রাদার কি কোয়ান্টিটি? রাদার হচ্ছে এক্সপেরিমেন্টাল কোয়ান্টিটি। কোনো রিঅ্যাকশনের রেট আমরা সবসময় এক্সপেরিমেন্টালি ডিপেন্ড করি, থিওরিটিক্যালি করি না। ঠিক আছে, সুবিধা করছে আজকে। নেক্সট, তাহলে অ্যাকচুয়ালি আমি কি দেখলাম? যদি এক্সপেরিমেন্টালি বার করি, রেট ইজ ইকুয়াল টু কি দেখলাম? রেট কনস্ট্যান্ট, কনসেন্ট্রেশন অফ এ ওয়ান টু দি পাওয়ার স্মল এ, কনসেন্ট্রেশন অফ এ টু টু দি পাওয়ার স্মল বি। এটা আমি এক্সপেরিমেন্টালি পেলাম। তাহলে এক্সপেরিমেন্টালি যেগুলো মাথায় উঠে যায় সেগুলোকেই বলা হয় আমাদের অ্যাকচুয়াল অর্ডার অফ এ রিঅ্যাকশন। বুঝতে পেরেছো? জাস্ট ফর এক্সাম্পল, আগে কি এক্সাম্পলটা দিয়েছিলাম বলো? N2 প্লাস 3H2, সেখান থেকে কি পেয়েছি? 2NH3। ঠিক আছে, এইটা যেটা পেলাম, তাহলে আমি রিঅ্যাকশন দেখে আমি কি রেটটা লিখতে পাচ্ছি? রেট কনস্ট্যান্ট, কনসেন্ট্রেশন অফ N2 টু দি পাওয়ার 1, কনসেন্ট্রেশন অফ H2 টু দি পাওয়ার কত? 3। এটা আমি রিঅ্যাকশন দেখে লিখলাম, রিঅ্যাকশনটা আমি দেখে লিখলাম। ঠিক আছে, তাহলে রিঅ্যাকশনটা যদি আমি দেখে লিখি, তাহলে এবার আমি এক্সপেরিমেন্ট করছি, এক্সপেরিমেন্টালি রেট কাইনেটিক্সটা বার করছি। তাহলে এক্সপেরিমেন্টালি যদি আমি রেট কাইনেটিক্সটা বার করি, তাহলে এক্সপেরিমেন্টালি দেখলাম আমাদের রেটটা কি আসছে? রেটটা আসছে কে
কনসেন্ট্রেশন অফ N2, জাস্ট লাইক ফর এক্সাম্পল দিচ্ছি, এটা চেঞ্জ হতে পারে বা সেম হতে পারে, আমি জাস্ট একটা তোমাদের বোঝানোর জন্য এক্সাম্পল দিচ্ছি। এটা হলো 3.112, এইরকম ভ্যালু দাঁড়ালো। এর মানেটা কি দাঁড়ালো? তার মানে যেটা থিওরিটিক্যালি পেয়েছি সেটা এক্সপেরিমেন্টালি সমান পেলাম না। ঠিক আছে, আবার ধরো তোমার এই রকম হতে পারে 0.1, এই রকম না করে তুমি এই রকম ধরতে পারো, রেট ইজ ইকুয়াল টু কি, জাস্ট এগুলো বোঝানোর জন্য দিচ্ছি, কনসেন্ট্রেশন অফ N2 টু দি পাওয়ার হাফ, কনসেন্ট্রেশন অফ H2 টু দি পাওয়ার 3/2, হয় না এরকম, জাস্ট বলছি যে হয়তো সমান হলো না। তখন আমাদের রেটটা কি হবে, যেটা এক্সপেরিমেন্টালি যে টু দি পাওয়ার গুলো পেয়েছি ওগুলোকেই আমরা বলবো, থিওরিটিক্যালি আমরা কিন্তু বলবো না। আবার হতে পারে আরও একটা কেস, তুমি যেটা থিওরিটিক্যালি পেয়েছো এক্সপেরিমেন্টালিও সেটাই পেয়েছো, লেটস নাচো। তার মানে কি, থিওরিটিক্যালি রিয়াকশন দেখে যা তুমি বলেছো এক্সপেরিমেন্টালি সেম এসছে। তাহলে স্যার কখনো কখনো থিওরিটিক্যালির সাথে এক্সপেরিমেন্টালি অর্ডারগুলো আমি যা দেখতে পাচ্ছি সমান হচ্ছে, কখনো সমান হচ্ছে না, এই যে একটা ডিসপ্যারিটি, রিয়াকশন দেখে বলে দিচ্ছি আবার রিয়াকশন দেখে বলতে পারছি না, তাহলে স্যার আলটিমেট আমরা অর্ডারটাকে কি করব? সেই জন্য সেফ সাইডে থাকার জন্য অর্ডারটাকে তাহলে আমাদের কি বলা হলো জানো? সেফ সাইডে থাকার জন্য অর্ডারটাকে বলা হলো যে সব সময় এক্সপেরিমেন্টালি যেটা পাচ্ছ সেটাকেই তোমরা অর্ডার ধরবে। বুঝতে পেরেছো? তাহলে স্যার এখান থেকে আমরা কি কোনো কনক্লুশন টানতে পারবো যে স্যার এক্সপেরিমেন্টালি যখন থিওরিটিক্যালির সাথে সমান হচ্ছে আবার কখনো কখনো এক্সপেরিমেন্টালি ডিফারেন্ট হয়ে যাচ্ছে, এখান থেকে আমরা কি কনক্লুশন টানবো? মনে রাখবে, তুমি একটা কি করবে, একটা রিয়াকশন দেখো, দেখে তুমি অর্ডারটা লেখো, আর এক্সপেরিমেন্ট করে তুমি অর্ডারটা দেখো কি পাও। যদি সমান হয়ে যায় তখন মনে রাখবে দ্য রিয়াকশন ইজ এলিমেন্টারি, মানে রিয়াকশনটা একটা স্টেপে তৈরি হয়েছে, ওয়ান স্টেপ রিয়াকশন। তোমার থিওরিটিক্যালি রিয়াকশন দেখে তুমি যে অর্ডারটা পেলে আর এক্সপেরিমেন্টালি যেটা বার করলে দুটো সমান, তার মানে তুমি যেটা পেলে সেটা থিওরিটিক্যালি যেটা পেলে এক্সপেরিমেন্টালিও সেম পেলে, তার মানে রিয়াকশনটা এলিমেন্টারি। কিন্তু দেখলে তুমি রিয়াকশনটা দেখে তুমি যেটা লিখতে পাচ্ছ এক্সপেরিমেন্টালি সমান হচ্ছে না, তখন তুমি কি কনক্লুশনে আসবে? রিয়াকশন ইজ নট এ সিঙ্গেল স্টেপ, রিয়াকশন ইজ মাল্টি স্টেপ। বোঝা গেল? ঠিক আছে, তাহলে প্রথমে একবার রিক্যাপ করে দিই, গুলবার্গ আর ওরিচ কি বললো? রেট ইজ প্রপোর্শনাল টু কি কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্ট। ভালো কথা, খুব সুন্দর বলে গেছে। আর টু দি পাওয়ার কি উঠে যাবে? রিয়াকশনের স্টয়চিওমেট্রিগুলো। কিন্তু তার পরবর্তীকালে ওরা ফেল হয়ে গেল, বার করতে গিয়ে কি দেখলো? দেখছি এতেও ঝামেলা কেস হয়ে গেল। এ তো ঝামেলা কেস। কি ঝামেলা কেস? প্রথমে আমি দেখতে পাচ্ছি যেটা পাচ্ছি রেট যেটা এক্সপেরিমেন্টালি পাচ্ছি দেখে মিলছে না। তখন বিজ্ঞানীরা ভাবলো যে এটা তো ঠিক নয়, কখনো কখনো মিলছে, কখনো কখনো মিলছে না। তখন ওনারা বললেন যে আমরা সবসময় অর্ডার যখন বার করব সেটা আমরা এক্সপেরিমেন্টালি ডিটারমাইন করব, থিওরিটিক্যালি করব না। বুঝতে পেরেছো? তাহলে কি বলা হলো? রেট ইকুয়েশন উইথ রেট কনস্ট্যান্ট ভ্যারিজ রিঅ্যাক্টিং স্পিসিস ইন এক্সপেরিমেন্টাল ফাইন্ডিং and cannot be predicted from the stoichiometry of the balanced reaction equation. খবরদার ব্যালেন্সড রিয়াকশনের যে স্টয়চিওমেট্রি সেখান থেকে ভুলেও তুমি কিন্তু বার করতে যাবে না। ক্লিয়ার? ভুলেও বার করতে যাবে না, যেটা এক্সপেরিমেন্টালি সেখান থেকেই বার করতে পারবে। বুঝতে পেরেছো? অলিভিয়া বুঝতে পেরেছিস? শ্রেষ্ঠা, হ্যালো অলিভিয়া, শ্রেষ্ঠা, অরিন্দম, আচ্ছা নেক্সট। তাহলে স্যার এক্সাম্পল দিন আমাকে। আচ্ছা, তুমি ধরো কোনো একটা ইঞ্জিনিয়ারিং বা ধরো কোনো রিসার্চ ল্যাবে কাজ করছো, তোমাকে একটা অ্যানালিসিস করতে দিল যে এই রিয়াকশনটা আপনি অ্যানালিসিস করে বলুন। ঠিক আছে, তা
তুমি তোমার প্রথম কাজ কি? তোমার প্রথম কাজ হচ্ছে তুমি বসের থেকে রিয়াকশনটা পেয়েছো, থিওরিটিক্যাল রিয়াকশনটা পেয়েছো, তুমি সেখান থেকে আগে তুমি রেট লটাকে প্রেডিক্ট করো। ধরো তুমি এটা কি পেলে, প্রথম রিয়াকশন কি দিয়েছে, H2 প্লাস I2, সেখান থেকে 2HI। তো দেখে আমার কি মনে হচ্ছে রেট কি হওয়া উচিত বলো? সাম রেট কনস্ট্যান্ট। আমি এটা কি বলেছি, কি রেট কনস্ট্যান্ট? স্পেসিফিক রেট কনস্ট্যান্ট ইনটু কনসেন্ট্রেশন অফ H2 টু দি পাওয়ার 1 আর কনসেন্ট্রেশন অফ I2 টু দি পাওয়ার 1। এটা আমাদের কি পেলাম, রিয়াকশন দেখে লিখেছি। আমি এবার এটাকে এক্সপেরিমেন্ট করেছি, এটাকে TH বললাম, মানে থিওরিটিক্যালি প্রেডিক্ট করেছি। আর রিয়াকশনটাকে এবার এক্সপেরিমেন্ট করলাম। হাইড্রোজেন নিলাম, আয়োডিন নিলাম, ইনিশিয়াল পরিমাণ মোল নিলাম, সেখান থেকে টাইমের সাথে সাথে দেখলাম এখন কমে কমে কতটা কমে রয়েছে। এবার টাইমের সাথে সাথে আমি কনসেন্ট্রেশনের কীরকম চেঞ্জ হয়েছে, আগের দিন যেগুলো বলছিলাম একটা রেট প্রোফাইল আঁকলাম, সেটাকে অ্যানালিসিস করে কম্পিউটারই আমাকে রেট এক্সপ্রেশনটা দিয়ে দেবে। আমাকে করতে হবে না, আমি ডেটা কম্পিউটারকে পুট করব, কম্পিউটার সমস্ত কিছু মানে কনসেন্ট্রেশন প্রোফাইল, মানে টাইমের সাথে সাথে প্রত্যেকের কনসেন্ট্রেশন কেমন কমছে, সমস্ত কিছু অ্যানালিসিস করে আমাকে কম্পিউটার সিমুলেট করে রেটটা বলে দেবে। তা আমাকে কম্পিউটারও বলে দিল কি, রেট ইজ ইকুয়াল টু এক্সপেরিমেন্টালি যেটা পেয়েছি সেটা হচ্ছে কে কনসেন্ট্রেশন অফ H2 টু দি পাওয়ার 1 কনসেন্ট্রেশন অফ I। এটা কিন্তু বোঝার জন্য, এখানে পরীক্ষায় কিছু এরকম দেবে না যে তোমাকে রেট এক্সপেরিমেন্ট করে বার করতে হবে, এটা তোমার বোঝার জন্য। তাহলে কি দেখলে, সমান তো? এর মানে রিয়াকশনটা এলিমেন্টারি। আর হোয়াট উইল বি দ্য অর্ডার অফ দ্য রিয়াকশন? হাইড্রোজেনের রেসপেক্টে 1, আয়োডিনের রেসপেক্টে 1। সো হোয়াট ইজ দ্য ওভারঅল অর্ডার অফ দ্য রিয়াকশন? 2, 1 + 1 2। বিজ্ঞানীরা নাচছে, এই পেয়ে গেছি, থিওরিটিক্যাল বার করেছি, এক্সপেরিমেন্টাল মিলে গেছে, ভালো কথা, লেটস নাচো। এবার পরেরটা, থিওরিটিক্যাল রেট বার করি, ইজ ইকুয়াল টু কি, কে কনসেন্ট্রেশন অফ H2 টু দি পাওয়ার 1 কনসেন্ট্রেশন অফ Br2 টু দি পাওয়ার 1। হলো? বিজ্ঞানী বলে ঠিক আছে চল, এটাও তো মিলবে, করা যাক, চল। লেট হেলা, এইটা এসছে, কম্পিউটার এইটা দিয়েছে। বিজ্ঞানের ভাবলে এবার ভুল ভুল করেছিস, আবার ভালো করে এক্সপেরিমেন্ট কর, সব রিয়াকশন রেট প্রোফাইল কর, সব কনসেন্ট্রেশন বার কর করে আবার ডেটা দে। ঠিক আছে, আবার ডেটা দিয়েছে, একটু এদিক ওদিক চেঞ্জ হয়েছে, একই এক্সপেরিমেন্ট বারবার করলে কিছু ডেটা এদিক ওদিক হয়। আবার দিয়েছে, আবার ওটাই দিয়েছে, বারবার রিচেক করার পরও কম্পিউটার এই রেট এক্সপ্রেশনটাই দিচ্ছে। তার মানে কি বুঝলে? তার মানে বুঝলে এক্সপেরিমেন্টাল রেট যেটা ফাইন্ডিং করলাম তার সাথে থিওরিটিক্যাল মিললো? মেলেনি। এর মানেটা কি? it is not an elementary reaction, rather it is multi-step reaction। বিজ্ঞানীরা ভাবলো ঠিক আছে, একটা হয়তো ভুল হয়ে গেছে, নেক্সট কিছু এ করে দেখ, যদি দেখি সব বাকিগুলো মিলে গেছে তার মানে এখানে ভেতরে একটা কিছু ভুল আছে, বার করতে হবে। চলো ভেতরে করা গেল। এবার এই রিয়াকশন থিওরিটিক্যালি কি দেখলো, রেট ইজ ইকুয়াল টু কি, কে কনসেন্ট্রেশন অফ N2O5 টু দি পাওয়ার কত, 2। ঠিক আছে, যেহেতু এটা গ্যাস সেই জন্য আমি কি দিয়ে করলাম, প্রেসার। এক্সপেরিমেন্ট দেখলাম, ওমা টু দি পাওয়ার 2টা আসছে না, এটাও মেলেনি। কিন্তু আবার পরের রিয়াকশনটা দেখো, এখান থেকে যদি আমি থিওরিটিক্যাল রেটটা বার করি, মানে রিয়াকশন দেখে যদি লিখতে যাই, কে কনসেন্ট্রেশন অফ NO2 কনসেন্ট্রেশন অফ O2, এক্সপেরিমেন্টালি দেখলাম মিলে গেল। তার মানে কি বুঝতে পারলাম, এইটা আমাদের এলিমেন্টারি রিয়াকশন। বাট এই যে দুটো মিলল না, এর মানে এরা কি, এরা মাল্টি স্টেপ রিয়াকশন, এটা এলিমেন্টারি নয়। তারপরে এটা রেট থিওরিটিক্যালি দেখে মনে হচ্ছে কে কনসেন্ট্রেশন অফ CH3CHO, যেই আমি এক্সপেরিমেন্ট করলাম, ওমা কনসেন্ট্রেশন টু দি পাওয়ার কত হয়ে বসে রইল, 3/2। মুখস্থ কিছু করতে হবে না, এগুলো তোমার বোঝার জন্য। ঠিক আছে, কি মুখস্থ করতে হবে, কি কোশ্চেন আসবে সব বলে দেবো। হ্যাঁ স্যার এই পাবলিসিটির জন্য এমনি বলছে, আমি এমনি বলছি না,
প্রথম দিনই কি বলেছি, সিনিয়রদের জিজ্ঞেস করবে। আমার যা মেটেরিয়াল আর ক্লাসে যে পড়াবো ওর বাইরে তোমাকে কোনো বইও ঘাঁটতে হবে না। তুমি ইনঅর্গ্যানিক অর্গ্যানিক কি করবে আমি জানি না, ঘাঁটো, অন্য বই ঘাঁটো, সেই ঘাঁটো, কিন্তু ফিজিক্যালের ব্যাপারে তোমাদের সিনিয়রদের জিজ্ঞেস করবে। যারা অন্য জায়গাতেও পড়ে সিনিয়ররা, তারাও ওই পরীক্ষার সময় আমার নোটার ভিডিওগুলোই দেখে বন্ধুদের থেকে চেয়ে। যা করাবো ওগুলোই দেবে, ওর বাইরে কোনো কিছু দেবে না, ঠিক আছে? এবার তাহলে দেখো কে কনসেন্ট্রেশন অফ সিএসসি সিএইচও, বাট আমি পেলাম কত, টু দি পাওয়ার 3/2, ঠিক আছে? পেলেনি, তার মানে ওই রিয়াকশনটা কি রিয়াকশন, মাল্টি স্টেপ রিয়াকশন। তার মানে বোঝা গেল, যদি মেলে এলিমেন্টারি, যদি না মেলে মাল্টি স্টেপ রিয়াকশন। তাহলে স্যার মিলল না, এবার আমি কি করব? তোমার কিছু করার লাভ নেই। যারা রিসার্চ সায়েন্টিস্ট তারা কি করে জানো, তারা এবার প্রত্যেকটা স্টেপ আইডেন্টিফাই করে, প্রত্যেকটা স্টেপ পরপর পরপর স্টেপ আইডেন্টিফাই করে। ক্লিয়ার? প্রত্যেকটা, এবার কি একটা মাল্টিপল স্টেপ কিভাবে হয়, এলিমেন্টারি স্টেপের যোগফল। প্রত্যেকটা স্টেপ কি হয়, এলিমেন্টারি স্টেপের যোগফল। এখানে ওরকম অনেক এক্সাম্পল রয়েছে। এই যেমন এইটা কি হতে পারে, রেট ইজ ইকুয়াল টু কে কনসেন্ট্রেশন অফ দিস ইনটু দিস, কিন্তু এখানে দেখলাম আবার ডিভাইডেড বাই আরেকটা জিনিস আসছে। যেমন হচ্ছে এই রিয়াকশনটা, এই আবার আরেক ব্যাপার, এই আবার অন্য ব্যাপার আবার। দেখো এর উপর লেখা আছে কি ডাব্লু, ডাব্লু মানে কি জানো, টাংস্টেন, মানে এটা ক্যাটালিস্টের প্রেজেন্সে হচ্ছে। এখানে আবার দেখা যাচ্ছে কি, এই যে রেট দ্যাট ইজ ভি, যখন NH3 প্রেশার লো তখন NH3 টু দি পাওয়ার মানে প্রেশার, যখন তুমি কোনো জিনিস অ্যাকোয়াস সলিউশন হবে বা লিকুইড স্টেট হবে তখন তার রেট যখন লিখবে তখন এটাকে কি লেখা হয়, কনসেন্ট্রেশন অফ NH3। বাট যখন কোনো গ্যাসিয়াস জিনিস রিয়াকশন করবে তখন সেটাকে কি বলা হয়, প্রেশার দিয়ে লেখা হয়, ঠিক আছে? প্রেশার দিয়ে লেখা হয়। তাহলে দেখো প্রেশার টু দি পাওয়ার 1 মানে ফার্স্ট অর্ডার, ঠিক আছে? কিন্তু যখন ইন্টারমিডিয়েট প্রেশার তখন টু দি পাওয়ার কত, হাফ। আবার যখন হাই প্রেশার, ওমা NH3 উপর ডিপেন্ডই করছে না, মানে 0 অর্ডার, ঠিক আছে? বাট এগুলো তো তুমি থিওরিটিক্যালি প্রেডিক্ট করতে পারবে না। তাহলে তুমি যদি এগুলো থিওরিটিক্যালি প্রেডিক্ট করতে না পারো তাহলে কি হবে, হবে না, জিনিসটা হবে না। তাহলে এবার জিনিসটাকে আমি কি বলতে পারি, তাহলে আমি জিনিসটাকে বলতে পারি যে যদি এরকম এলিমেন্টারি স্টেপস হয় তখন তাহলে আমি কি করব। দেখো যেমন এই ইকুয়েশনটা, এটা একটা দেখা গেল যে এই রিয়াকশনটা যদি আমরা করি তাহলে দেখে আমার থিওরিটিক্যাল কি লাগছে না, রেট ইজ ইকুয়াল টু কে কনসেন্ট্রেশন অফ কি হবে N2O5 মাথায় 2 দিয়ে দাও। এক্সপেরিমেন্টালি আমি যদি করতে যাই দেখব রেট ইজ ইকুয়াল টু কে কনসেন্ট্রেশন অফ N2O5। তো জ্বালা যন্ত্রণায় পড়ে গেলাম। তার মানে এটা কি এলিমেন্টারি নয়, এটা কি মাল্টি স্টেপস, এটা আমাদের মাল্টি স্টেপস। তাহলে বিজ্ঞানীদের কাজ কি হবে, প্রত্যেকটা স্টেপ অ্যানালিসিস করা। তোমাদের কাজ নয়, তোমাদের বোঝার কাজ, মানে টেকনিকটা কি, প্রত্যেকটা স্টেপ অ্যানালিসিস করা। তা বিজ্ঞানীরা কি পেলেন অ্যানালিসিস করে, একটা স্টেপ, দুটো স্টেপ, তিনটে স্টেপ, ঠিক আছে? ওটা হচ্ছে ওভারঅল রিয়াকশন। কি রিয়াকশন, ওভারঅল রিয়াকশন। ওই ওভারঅল রিয়াকশনের মধ্যে এরা 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 কি স্টেপ, এলিমেন্টারি স্টেপস, এলিমেন্টারি স্টেপস। এই এলিমেন্টারি স্টেপসে রেট দেখে কি মনে হচ্ছে বলো, এই রিয়াকশনের রেট কি, কে কনসেন্ট্রেশন অফ N2O5। এটা আমি থিওরিটিক্যাল যা পাবো এক্সপেরিমেন্টালও এই যে স্টেপ তার এক্সপেরিমেন্টাল অর্ডারও সেম পাবো। কেন, এলিমেন্টারি। এটা পরেরটার রেট ইজ ইকুয়াল টু কি, কে কনসেন্ট্রেশন অফ NO2 কনসেন্ট্রেশন অফ NO3। কি পাবো, থিওরিটিক্যালও যা এক্সপেরিমেন্টালও তাই। এটা কি পাবো, রেট ইজ ইকুয়াল টু কে কনসেন্ট্রেশন অফ NO3 ইন্টু কনসেন্ট্রেশন অফ NO। তাহলে যে কটা এলিমেন্টারি স্টেপ পেলাম তাদের প্রত্যেকের থিওরিটিক্যাল রেট যা, এক্সপেরিমেন্টাল রেটও তাই।
তাহলে এই যে তিনটে এলিমেন্টারি স্টেপসের প্রত্যেকটার অর্ডার আমি এই রিয়াকশন থেকেই বার করে নিতে পারবো। কারণ এলিমেন্টারি স্টেপসের কি জানি, যেটা থিওরিটিক্যাল যে অর্ডার প্রেডিক্ট করি আর এক্সপেরিমেন্টাল অর্ডার দুটোই সেম। কিন্তু যদি ওভারঅল রিয়াকশানের অর্ডার বার করতে দেয়, সেটা কখনোই আমি থিওরিটিক্যালি বার করতে পারবো না, সেটা সবসময় আমার কি এক্সপেরিমেন্টালি বার করতে হবে। ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? তাহলে ল্যাবে তোমার প্রথম কাজ কি, তোমাকে একটা ইকুয়েশন দেওয়া হবে। তা যে ইকুয়েশনটা দেয়া হবে সেই ইকুয়েশনে তুমি আগে কি করবে, তুমি আগে রিয়াকশনটা দেখবে, দেখে তুমি অর্ডারটা বার করে নিলে, মানে রেট এক্সপ্রেশনটা লিখে দেখলে রিয়াক্ট্যান্ট কারা কারা, তাদের উপরে কি থাকবে, রিয়াক্ট্যান্টের যে স্টয়চিওমেট্রি সেগুলোকে উপরে পাঠিয়ে দাও। ভালো কথা। এবার তুমি ল্যাবে ঢুকেছো, ল্যাবে গিয়ে এক্সপেরিমেন্ট করলে, কি করলে, কনসেন্ট্রেশন নিলে, রিয়াক্ট্যান্টের সময়ের সাথে সাথে তাদের কিরকম চেঞ্জ হচ্ছে দেখলে, ডেটা কালেক্ট করলে, করে তুমি কম্পিউটারে সব ঢুকিয়ে দিলে, কম্পিউটার সব অ্যানালিসিস করলো, করে টোরে একটা রেট দিয়ে দিল। ওই রেটের এক্সপ্রেশনটা দেখো, তুমি যেটা লিখেছো আগে খাতায় সেটার সাথে মিলল কি না, মিলে গেছে, তার মানে রিয়াকশনটা কি এলিমেন্টারি। আর অর্ডার কি হবে, যেটা থিওরিটিক্যাল অর্ডার যে প্রেডিক্ট করেছো, মানে রিয়াক্ট্যান্টের মাথায় যারা উঠেছে, এক্সপেরিমেন্টালিও তাই। ঠিক আছে, এটা গেল হচ্ছে কেস 1। এবার হচ্ছে কেস 2, মিলল না। তার মানে তুমি তখন কি কনক্লুশনে আসলে, ইট ইজ মাল্টি স্টেপস। তারপরে তার মানে বুঝে গেছো যে কেলো আজকে বাড়ি যাওয়া হবে না, আমার কাজ বেড়ে গেছে। তাহলে তুমি এবার কি করলে, প্রত্যেকটা এলিমেন্টারি স্টেপস আইডেন্টিফাই করলে। আইডেন্টিফাই করো প্রত্যেকটা এলিমেন্টারি স্টেপ। তাহলে প্রত্যেকটা এলিমেন্টারি স্টেপ যে আইডেন্টিফাই করলে, স্যার প্রত্যেকবারে প্রথমবারেই মিলে যাবে না, মেলে না। তুমি প্রথমে একটা প্রত্যেকটা এলিমেন্টারি স্টেপ তুমি অ্যাজিউম করলে, অ্যাজিউম করে তুমি তার ডেরিভেশন করলে, করে দেখলে এক্সপেরিমেন্টের সাথে মিলল না। তার মানে তুমি যে স্টেপগুলো ধরেছো তার মানে ভুল ধরেছো, চেঞ্জ করো। তোমাকেই চেঞ্জ করতে হবে, কেউ সাহায্য করবে না। চেঞ্জ করো, চেঞ্জ করে দেখলে, আরেকটু চেঞ্জ করো, দেখলো মিলছে না, আরেকটু চেঞ্জ করো, দেখলো মিলছে না, করতে করতে ট্রায়াল এরর করতে 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 একটা সময় দেখবে যে এক্সপেরিমেন্টাল রেটটা এলো, তার সাথে মিলে গেল। ঠিক আছে, তার মানে এবার তুমি এবার এক্সপেরিমেন্টাল রেটটা তোর সাথে মিলে গেছে, তার মানে তুমি এবার আগেই কনক্লুশন করে নিয়েছিলে ইট ইজ এ মাল্টি স্টেপস। তার মানে কতগুলো স্টেপসে তোমার ভাগ আছে এবং প্রত্যেকটা স্টেপ কি কি সেগুলো তুমি আইডেন্টিফাই করতে পেরেছো। তাহলে এই যে প্রত্যেকটা স্টেপ, এগুলো কি স্টেপ, এগুলো কি স্টেপ, এলিমেন্টারি স্টেপস। তাহলে এলিমেন্টারি স্টেপসে কি না, এলিমেন্টারি স্টেপসের রিয়াকশনটা দেখে আমি যে থিওরিটিক্যাল রেটটা প্রেডিক্ট করি, দ্যাট উইল বি দ্য কি, দ্যাট উইল বি দ্য এক্সপেরিমেন্টাল রেট। এটা করা সে তো জানি, কটা বাজে? আচ্ছা ঠিক আছে, কি নাম? ও তুমি ঋদ্ধিমা, তুমি? ও একটা বার গ্রুপে দেখবি কে ডিং ডিং ঢুকেছে। হ্যাঁ, ওটা কে কে জানে ডিং ডিং করছে, কি হলো, নাম নাকি না? তাহলে কি হলো, প্রত্যেকটা এলিমেন্টারি স্টেপস আইডেন্টিফাই করে ফেলেছো। তাহলে প্রত্যেকটা আইডেন্টিফাই যে করলে এলিমেন্টারি স্টেপস, সেইখান থেকে তুমি যে থিওরিটিক্যাল অর্ডারটা প্রেডিক্ট করতে পারছো, তুমি তো দেখতেই পাচ্ছ রিয়াক্ট্যান্টকে N2O5, তাহলে কনসেন্ট্রেশন N25 টু দি পাওয়ার 1, দেখতেই পাচ্ছ NO2 আর NO3 কে কনসেন্ট্রেশন NO2 টু দি পাওয়ার 1, NO3 টু দি পাওয়ার 1। তাহলে এটাই কি আমাদের থিওরিটিক্যাল অর্ডার, এক্সপেরিমেন্ট করলেও তুমি সেমই পাবে। বোঝা গেল? তাহলে বলো কি বুঝলে, কোনো রিয়াকশানের রেট এবং সেখান থেকে তার অর্ডার আমরা রিস্ক নেব না, আমরা থিওরিটিক্যালি প্রেডিক্ট করব না, আমরা সবসময় কি প্রেডিক্ট করব, এক্সপেরিমেন্ট করে যে অর্ডারটা পাবো সেটাই দেখব। এবার এক্সপেরিমেন্ট করে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশনের উপর যেগুলো পাচ্ছি সেগুলো থিওরিটিক্যাল প্রেডিকশনের সাথে মিলে যেতেও পারে, নাও পারে। যদি যায় রিয়াকশনটা এলিমেন্টারি, যদি না যায় রিয়াকশনটা মাল্টিপল স্টেপ।
ঠিক আছে, বাট মাল্টিপল স্টেপ হলেও সেই মাল্টিপল স্টেপের মধ্যে যে এলিমেন্টারিগুলো রয়েছে তাদের কিন্তু থিওরিটিক্যাল এক্সপেরিমেন্টাল সমান। ঠিক আছে, হলো। নেক্সট তো এটা গেল। এবার হচ্ছে কি মলিকিউলারিটি। মলিকিউলারিটি কাকে বলে বলতে পারবে? হোয়াট ডাজ ইট মিন বাই মলিকিউলারিটি অফ এ রিয়াকশন? যতগুলো মলিকিউল, একটু ভুল হয়েছে, একটু ভুল হয়েছে, যতগুলো মলিকুল কোলাইড করছে না, একটু ভুল হয়েছে। কি বলো তো দেখি, একটু কি ভুল হয়েছে বলতে পারবে? ইয়েস, এখানে বাবু একটুখানি এ করবে, সিঙ্গেল স্টেপ বলবে না, এখানে বলবে এলিমেন্টারি স্টেপ। ঠিক আছে, এখানে বলবে এলিমেন্টারি স্টেপস। তাহলে এলিমেন্টারি স্টেপসে যতগুলো মলিকুল একে অপরের সাথে কোলাইড করছে, ধাক্কা খাচ্ছে, দ্যাট ইজ দ্য মলিকিউলারিটি অফ এ রিয়াকশন। ভালো কথা স্যার, অনেক সময় মলিকিউলারিটি 1 হয়, সেটা স্যার কি করে হয়? একটা মলিকুল নিজের মধ্যে কি ধাক্কা খাবে আবার? হ্যাঁ, যদি একটা মলিকুল ধরো কোনো রিয়াকশন, অনেক সময় কি হয়, একটাই মলিকুল আইদার নিজেদের মধ্যে বন্ডটা ভেঙে গেল, বা নিজেদের কোনো বন্ডকে বেন্ড করলো, বা নিজেদের কোনো বন্ডকে এক্সপানশন করলো, এরকম যদি করে তখন আমাদের মলিকিউলারিটি বলা হবে 1, কারণ যা করছে নিজেই করছে। এবার কি হলো, ধরো দুটো মলিকুল একে অপরের সাথে কোলাইড করলো অ্যাট এ টাইমে সিঙ্গেল স্টেপ রিয়াকশানে, তাহলে কি হলো, অ্যাট দ্য টাইম অফ কলিশন এরকম দেখতে পাচ্ছি, তাহলে মলিকুলারিটি কত হলো? 2। এবার ধরো তিনটে মলিকুল একে অপরের সাথে কোলাইড করছে, এই তিনটে মলিকুল একে অপরের সাথে কোলাইড করছে, তাহলে যদি তিনটে মলিকুল একে অপরের সাথে কোলাইড করে তাহলে আমি কি বলতে পারি, তাহলে অ্যাট দ্য মোমেন্ট অফ কলিশন জিনিসটা দেখতে কিরকম হবে? এরকম হবে না? কিন্তু একটা গন্ডগোল আছে। কি গন্ডগোল বলো তো? ধরো তুমি একটা হোস্টেলে আছো, ঠিক আছে, অপরিমেয় না, কি অপ্রমেয়, তুমি একটা হোস্টেলে আছো, তোমার সাথে ওই দুটোও রয়েছে, মুখ দেখেই মনে হচ্ছে হেভি বিচ্ছু, ঠিক আছে, এও রয়েছে, ঠিক আছে। এবার তোমার আশেপাশে ও আছে এ, তোর নাম কি? অনুস্মিতা, তোর অনুভব, ঋদ্ধিমান। এবার অপ্রমেয় কি পড়াশোনা করছে, ঠিক আছে, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে। একই ঘরে অনুভব রাত্রিরে সিনেমা দেখতে যাবে, কিরে যাবি? চ পড়াশোনা করে কি হবে? ঋদ্ধিমান, এই ভাই আজকে রাত্রিরে হেভি খাওয়া দাওয়া আছে ভাই, চ ভাই চ। তুমি পাশের ঘর থেকে ফোন করে, ভাই হেভি সিনেমা দেখা আছে রে, চল আজকে আমি দেখাচ্ছি সিনেমা। একটা সময় ও ভাববে মাঝখান থেকে, ভাই এত দিক থেকে টান যদি হয়, কতগুলো লোক আর বলতো ভালো করে পড়াশোনাটা করতে পারে। ও বলবে ধর পড়াশোনা ছাড়, চল। তার মানে কি হলো, যদিও চলে গেল। এখানে কি হয়, ওই সবার এটাকে রেখে ওর নিজেকে পড়াশোনা করার এটাই তো একটা চ্যালেঞ্জ। এখানেও কি হয় দেখো, তিনটে মলিকুল একে অপরের সাথে কি করছে, ধাক্কাধাক্কি খাচ্ছে, ঠিক আছে। মলিকুলের বাইরে কি থাকে, ভ্যালেন্স শেলের ইলেকট্রন থাকে, ইলেকট্রন ক্লাউড থাকে। মাঝখানে দেখো তো একটা দ্বীপের মতো জায়গা তৈরি হয়েছে না, হয়েছে তো? সেখানে কি কোনো ইলেকট্রন ক্লাউড আছে? নেই। তার মানে ভেবে দেখো, সব দিক থেকে ইলেকট্রন ক্লাউডের মাঝখানে একটা নোডাল স্পেস তৈরি হচ্ছে, যেটার স্টেবিলিটি খুব চাপের ব্যাপার। এনার্জি দিয়ে সেই জায়গাটার স্টেবিলিটি করা খুব চাপের ব্যাপার। বাট তা সত্ত্বেও তিনটে মলিকুল অ্যাট এ টাইমে কোলাইড করে যেতে পারে, মলিকুলারিটি 3। কিন্তু এবার দেখতে পাচ্ছ নোডাল স্পেসটার পজিশন কতটা বেড়ে গেছে মাঝখানে, কতটা?
অনেকটা বেড়ে গেছে কিন্তু। তাহলে বলছে এতটা লার্জ স্পেসের নোডাল স্পেস কাদের মাঝখানে, ইলেকট্রন ক্লাউডের মাঝখানে, এটাতে কি হয়, আনস্টেবিলিটি বেড়ে যায়। আমরা কি জানি, বন্ডিং অ্যান্টি বন্ডিং জানি তো, অ্যান্টি বন্ডিংয়ে কি হয়, পড়েছো তো কেমিক্যাল বন্ডিংয়ে, বন্ডিং অ্যান্টি বন্ডিংয়ে কি হয়, ওভারল্যাপ করে, ইন বিটুইন ক্লাউড বাড়ে, আর অ্যান্টি বন্ডিংয়ে কি হয়, মাঝে স্পেসটা খালি হয়। তা অ্যান্টি বন্ডিংয়ের স্টেবিলিটি কি, লেস। তাহলে ঠিক সেই কনসেপ্টেই মাঝখানের এই স্পেসটা আমাদের কিন্তু স্টেবিলিটি দেওয়া খুব চাপের ব্যাপার। সেই জন্য মনে রাখবে, মলিকিউলারিটি গ্রেটার দ্যান 3 ইজ নট পসিবল। মলিকিউলারিটি 3 নিয়ার অ্যাবাউট পসিবল, বাট গ্রেটার দ্যান 3 ইজ নট পসিবল। ক্লিয়ার? খুব চাপের ব্যাপার। তাহলে স্যার কি হবে? তাহলে সাধারণত তুমি কোনো রিয়াকশানের রিয়াক্ট্যান্টের যে ভ্যালুগুলো রয়েছে সেগুলো তুমি মলিকিউলারিটি প্রেডিক্ট করো। ধরো যেমন H2 প্লাস I2, সেখান থেকে 2HI প্রেডিক্ট করো মলিকুলারিটি। কতগুলো মলিকুল ধাক্কা খাচ্ছে? দুটো মলিকুল ধাক্কা খাচ্ছে, মলিকুলারিটি 2। তারপরে তুমি এবার রেট এক্সপ্রেশন থিওরিটিক্যালি এক্সপেরিমেন্টালি করে দেখলে যে এটা সিঙ্গেল স্টেপ রিয়াকশন। এবার ধরো এই রিয়াকশনটা 2N2 প্লাস 5O2, সেখান থেকে কত, 2N2O5। কতগুলো মলিকুল রিয়াক্ট্যান্ট? 7টা। মলিকুলারিটি কখনো 7 হতে পারে? তুমি এখান থেকেও বুঝে যাবে যে রিয়াকশনটা সিঙ্গেল স্টেপ নয়। তার মানে আমার থিওরিটিক্যাল রেট দেখে কোনো আমার লাভও নেই, আমাকে এক্সপেরিমেন্টালি যেতে হবে। 7টা মলিকিউলারিটি, 7টা মলিকুল অ্যাট এ টাইমে ধাক্কা খায়, পাগল ছাগল নাকি? তার মানে এটা আমাদের সিঙ্গেল স্টেপ রিয়াকশন নয়। তার মানে তোমাকে পরপর পরপর স্টেপগুলোকে ভাঙতে হবে। কে ভাঙবে? তুমিই ভাঙবে, তোমাকেই প্রেডিক্ট করতে হবে। ঠিক আছে? করে তুমি প্রত্যেকটা ছোট 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 এলিমেন্টারি স্টেপসের দেখে নিলে তাদের মলিকুলারিটি কত। ঠিক আছে? তাহলে এবার আমি যদি দেখাই, তাহলে দেখো, এক মিনিট, তাহলে এবার যদি আমি দেখাই, তাহলে এবার আমাদের মলিকুলারিটিটা কত হবে? এর না কেন, হ্যাঁ যেখানে আমি করাচ্ছিলাম, হ্যাঁ বলো। তোমার তোমার বন্ডিং স্টেট স্টেবল হয় না অ্যান্টি বন্ডিং স্টেবল হয়? অ্যান্টি বন্ডিং এ নোট থাকে না বন্ডিং এ নোট থাকে? তাহলে তোমার উত্তরটা কি তুমি পেলে? আচ্ছা এবার দেখো, তা ধরো এই যে এক্সাম্পলটা এইখানে, তাহলে এটা একটা এলিমেন্টারি, তাহলে এর মলিকিউলারিটি কত? 1। এবং এর অর্ডারও কি হয়েছিল, এর থিওরিটিক্যাল রেট তুমি কি লিখেছিলে? থিওরিটিক্যাল রেট মনে আছে? এই এলিমেন্টারি স্টেপসের থিওরিটিক্যাল রেট তুমি কি লিখেছিলে? রেট ইজ ইকুয়াল টু, এখানে যেমন এক্সপেরিমেন্টাল রেট কি হয়েছিল, রেট ইজ ইকুয়াল টু কে কনসেন্ট্রেশন অফ N2O5। দুই ফুই হয়নি কিন্তু, ওটা এক্সপেরিমেন্টাল, ওভারঅল রিয়াকশনের এক্সপেরিমেন্টাল অর্ডার। তা সেখান থেকে আমি কি পেয়েছিলাম? সেখান থেকে আমি পেয়েছিলাম 1। তাহলে এই 1টা কি? এক্সপেরিমেন্টালি ডিটারমাইন্ড অর্ডার। তুমি যদি এই রিয়াকশন থেকে থিওরিটিক্যালি বার করতে যাও, তার সাথে কিন্তু মেলেনি, সেই জন্যই তুমি কিন্তু আইডেন্টিফাই করেছিলে আলাদা আলাদা করে। তাহলে ওভারঅল অর্ডার, তাহলে আমি থিওরিটিক্যালি বার করতে গেলে ভুল হয়ে যাবে, কেটে দাও। তাহলে আমি এক্সপেরিমেন্টালি যে অর্ডারটা পেয়েছি সেটাই আমার ওভারঅল অর্ডার। ঠিক আছে? যেটা তুমি থিওরিটিক্যালি জীবনে প্রেডিক্ট করতে পারবে না। ক্লিয়ার? এখানে এসো। এবার এলিমেন্টারি রেট ইজ ইকুয়াল টু কি? কে কনসেন্ট্রেশন অফ N2O5। এক্সপেরিমেন্টাল অর্ডারও যা, থিওরিটিক্যাল অর্ডারও তাই। কত? এইটা। আর অর্ডার কত? 1। মলিকিউলারিটিও কত? 1। এটাই চলে আসো। এটাও আর একটা কি? এলিমেন্টারি স্টেপস। রেট ইজ ইকুয়াল টু কি হবে? কে কনসেন্ট্রেশন অফ NO2, কনসেন্ট্রেশন অফ কি, এতে আসছে তো, হ্যাঁ NO3। ওভারঅল অর্ডার কত? 1 1, তার মানে 2।
তাহলে এটা আমি থিওরিটিক্যালি লিখেছি, এক্সপেরিমেন্ট করে দেখলেও একই পাবো, কারণ এটা এলিমেন্টারি রিয়াকশন। মলিকিউলারিটিও কত? 2, দুটো মলিকুল। এখানে কি রেট ইজ ইকুয়াল টু কে কনসেন্ট্রেশন অফ NO3 কনসেন্ট্রেশন অফ NO টু দি পাওয়ার কত? 1 1। তাহলে থিওরিটিক্যাল কত? 1 + 1 2, আর এ কত এক্সপেরিমেন্টালি? 2। মিলছে। মলিকুলারিটি কত? 2। তার মানে কি বুঝলে? তাহলে এটাই বুঝলে যে এলিমেন্টারি রিয়াকশানের এক্সপেরিমেন্টালি ডিটারমাইন্ড যে অর্ডার হবে সেটা থিওরিটিক্যালি ডিটারমাইন্ড অর্ডারের সাথে সমান, অ্যাজ ওয়েল অ্যাজ এলিমেন্টারি স্টেপসের যেটা অর্ডার সেটাই তার মলিকিউলারিটি। ঠিক আছে? আর এলিমেন্টারি স্টেপকে যোগ করে তুমি যে ওভারঅল স্টেপটা পাচ্ছ, ওভারঅল স্টেপ যেটা পাচ্ছ, তার অর্ডার তুমি থিওরিটিক্যালি বার করতে পারবে না। সেটাকে সবসময় কিভাবে বার করতে হয়? এক্সপেরিমেন্টালি বার করতে হয়। ক্লিয়ার? ওভারঅল রিয়াকশনের স্যার মলিকিউলারিটি কাকে বলে? যারা অনলাইনে আছো তারা কেউ বলতে পারবে ওভারঅল রিয়াকশনের মলিকিউলারিটি কাকে বলে? পারবে? হ্যালো বিশাল, ওভারঅল রিয়াকশনের মলিকিউলারিটি বলতে পারবে? বলো কি হবে ওভারঅল রিয়াকশনের মলিকিউলারিটি? দেখেছো ক্লাস 12-এ কত কনসেপ্টের গন্ডগোল রয়েছে। অর্ডার মলিকিউলারিটির কনসেপ্ট কিন্তু 12-এই ছিল, কিন্তু আমরা অত ডিটেলসে পড়ি না। আমরা ওই একটুখানি পড়তে হয়, পড়েই অঙ্ক করতে শুরু করে দিতে অঙ্ক করি, কিন্তু অনার্সে সেসব না, তোমাকে ডিটেলস বুঝতে হবে। এটার কিছু বোঝাই নেই। ওভারঅল মলিকিউলারিটির কোনো কনসেপ্টই হয় না। আমরা মলিকিউলারিটি ইজ অ্যাপ্লিকেবল অনলি ফর এলিমেন্টারি রিয়াকশান। ওভারঅল রিয়াকশানের মলিকিউলারিটি বার করা যায় না কথাটা ভুল, কনসেপ্টটাই নেই। ওভারঅল রিয়াকশানের কখনো মলিকিউলারিটি হয় না। ওভারঅল রিয়াকশানের অর্ডার হয়, যেটা আমরা এক্সপেরিমেন্টালি বার করি, কিন্তু ওভারঅল রিয়াকশানের মলিকিউলারিটি পাবো না। ঠিক আছে? তাহলে পুরো জিনিসটা একবার বলি তোমাকে, পুরো গল্পের মতো একবারে ক্লাসেই মুখস্থ করে নাও। তোমাকে একটা রিয়াকশান দিয়েছে, তুমি রিয়াকশানটা নিয়ে কি করলে? তুমি ওই রিয়াকশানটা থেকে একটা রেট এক্সপ্রেশন লিখলে, কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্ট দেখতে পেলে, আর তাদের যে স্টয়চিওমেট্রি সেগুলোকে মাথায় তুলে দিলে। হলো? এবার তুমি এক্সপেরিমেন্ট করলে, করে রেট এক্সপ্রেশন তোমাকে কম্পিউটার দিল, তুমি যেটা আগে লিখেছো তার সাথে মিলেছে কিনা দেখো। যদি মিলে যায় তাহলে ওয়েল অ্যান্ড গুড, তাহলে তোমার রিয়াকশানটা এলিমেন্টারি রিয়াকশান। তাহলে তুমি যে অর্ডারটা বার করেছো, থিওরিটিক্যালি যেটা প্রেডিক্ট করেছো সেটাই এক্সপেরিমেন্টালি বেরিয়েছে, সেটাই তোমার অর্ডার এবং সেটাই তোমার মলিকিউলারিটি। হলো? নেক্সট, এবার ধরো মিলল না, আর একটু ক্রস চেক করে নাও, দেখো মলিকিউলারিটি রিয়াকশান থেকে যা মনে হচ্ছে সেটা 3-এর থেকে বেশি, তার মানে সেটাও কি, তার মানে তোমার সিঙ্গেল স্টেপ রিয়াকশান নয়। তাহলে বুঝে যাবে যে এই রিয়াকশানের ওভারঅল রিয়াকশানের অর্ডার কখনো আমি থিওরিটিক্যালি বার করতে পারবো না। তাহলে কি করে বার করতে হবে? এক্সপেরিমেন্টালি। তাহলে এক্সপেরিমেন্টালি যে অর্ডারটা পেয়েছো সেটাই লিখে দিলাম, সেটাই আমাদের অর্ডার। হলো? এইবার তাহলে ওভারঅল রিয়াকশানের অর্ডার আমি লিখে ফেলেছি, ওটাই হচ্ছে অ্যাকচুয়াল অর্ডার অফ দ্য রিয়াকশান, যেটা আমার কম্পিউটার দিয়ে দিয়েছে। নেক্সট এবার কি করলাম? আমি রিয়াকশানকে আইডেন্টিফাই করে ইন্ডিভিজুয়াল এলিমেন্টারি স্টেপগুলো বার করলাম। তাহলে যেহেতু ওগুলো ইন্ডিভিজুয়াল এলিমেন্টারি, তাহলে ওই এলিমেন্টারি স্টেপসের যেটা প্রেডিক্ট করব অর্ডার, সেটাই হবে আমাদের কি? এক্সপেরিমেন্টাল অর্ডার, কারণ এলিমেন্টারি। আর সেগুলোই কি হবে? আমাদের মলিকিউলারিটি। অ্যান্ড অ্যাট দি এন্ড ওভারঅল রিয়াকশানের মলিকিউলারিটি হয় না, প্রেডিক্ট করা যায় না তা নয়, হয় না। ক্লিয়ার? বোঝা গেল? বুঝতে পেরেছো? নেক্সট, এবার ধরো তোমাদের একটা, তোমরা অর্গানিক কেমিস্ট্রি তো নিশ্চয়ই পড়েছো, SN1 রিয়াকশন জানো তো? হ্যাঁ, কার্বোক্যাটন দিয়ে হয় SN1 রিয়াকশন, তাই তো? জানো তো? তাহলে দেখো আমি একটা সাবস্টিটিউশন রিয়াকশন লিখেছি, দেখো R2CH OH মাইনাস, অ্যারো দিয়ে R2CHOH প্লাস Br মাইনাস, তাই তো? রিয়াকশন দিয়েছে, দাঁত বার করতে করতে আমি রেটটাকে লিখছি।
রেট ইজ ইকুয়াল, এরকম বিচ্ছিরি দাঁত বার করছি না, রেট ইজ ইকুয়াল টু কি কে কনসেন্ট্রেশন অফ R2CHBr ইন্টু কনসেন্ট্রেশন অফ কি OH মাইনাস, লিখেছি। কিন্তু আমরা কি জানি ফার্স্ট অর্ডার রিয়াকশানের রেট কি হয় না কে কনসেন্ট্রেশন অফ অ্যালকাইল হ্যালাইডটাই হয় শুধু। মিলল? মেলেনি। তার মানে এটা কি মাল্টিপল স্টেপ, সিঙ্গেল স্টেপ নয়। তাহলে ওভারঅল স্টেপের যে রেট এক্সপ্রেশন সেটা আমরা এক্সপেরিমেন্টালি বার করতে পারবো। সেখানে রিয়াক্ট্যান্ট একটাই আছে এবং টু দি পাওয়ার কত 1, তার মানে এটা হচ্ছে ফার্স্ট অর্ডার। তাহলে এবার ইন্ডিভিজুয়াল এগুলো কি হবে স্যার বলুন। প্রথম স্টেপে কি হয় দেখো, R2CHBr তোমরা সবাই পড়েছো, R2 বুঝতে পারছি না কি বলো কোনটা? ওই R2CHBr যেটা হলো ওখান থেকে একটা রেট বের হলো, ওই OH মাইনাসটা কেন বাদ গেল? তুমি ক্লাস 12 বা 11 কি পড়ে এসছো? SN1 রিয়াকশনের অর্ডার কি হয় সব সময়? ফার্স্ট অর্ডার। তা সেটাই আমাদের এসছে এক্সপেরিমেন্টাল করে। এক্সপেরিমেন্ট তুমি করনি, তোমাকে বলে দেওয়া হয়েছে এক্সপেরিমেন্টালি অর্ডার এইটাই এসছে। আর তুমি যেহেতু 11-12 পড়ে এসছো, SN1 রিয়াকশনে অর্ডার কি হয় ফার্স্ট অর্ডার, তা সেটাই তো লিখেছি ফার্স্ট অর্ডার। বাট রিয়াকশন দেখে যেটা লিখেছি তার সাথে কি মিলেছে? না, তার মানে এটা এলিমেন্টারি স্টেপস। এবার এলিমেন্টারি স্টেপসগুলো তুমি লিখতে পারবে। এক্সাম্পলটা এমন দেওয়া হয়েছে যাতে তুমি জানো কিভাবে হয়, তুমি লিখতেও পারবে। কি করে হয় তুমি কিন্তু জানো। দেখো R2CHBr SN1 কি হয় সবাই জানো, কিন্তু প্রথমে বিয়ারটা খুলে বেরিয়ে চলে যায়, যায় তো, গিয়ে কি হয় তোমার বলো, কার্বোক্যাটায়ন তৈরি হয় না একটা, এই তোমাদের তৈরি হয়ে গেল কার্বোক্যাটায়ন, তাই তো। এটা হলো কি স্টেপ? স্লো স্টেপ, রেট ডিটারমিনিং স্টেপ। তাহলে এটা হয়ে গেল আমাদের স্লো স্টেপ, ঠিক আছে। তাহলে এই যে রিয়াকশনটা, এই রিয়াকশনের আমাদের রেট ইজ ইকুয়াল টু কি হবে, এটা তো একটা এলিমেন্টারি স্টেপস। তাহলে রেট কি হবে, কে কনসেন্ট্রেশন অফ কার উপর ডিপেন্ড করবে, রিয়াক্ট্যান্ট দ্যাট ইজ কনসেন্ট্রেশন অফ R2CHBr এর উপর ডিপেন্ড করবে। রিয়াকশন থেকে কি পেয়েছি, এর স্টয়চিওমেট্রি কত 1, তাহলে মাথাতেও কত উঠে যাবে 1। আর যেহেতু এলিমেন্টারি স্টেপ তাহলে এক্সপেরিমেন্টালি ডিটারমাইন করলেও রেটটা আমি এটাই পাবো, যদি আমি এক্সপেরিমেন্ট করি এটাই পাবো। তাহলে এই এলিমেন্টারি স্টেপসের অর্ডার কত 1, মলিকিউলারিটি কত 1, কেন একটাই রিঅ্যাক্ট্যান্ট মলিকুল আছে। ক্লিয়ার? এখনো হয়নি। এবার কি হয়, R2CH প্লাস, এবার কে আসে OH মাইনাস আসে, বা আমি এখানে জল দিয়ে করেছি, তাহলে জল এলো প্রথমে, জলের অক্সিজেনের কি এলো লোন পেয়ার এলো, লোন পেয়ার এসে কাকে মারলো, একে মারলো, মেরে আমাদের কি তৈরি হয়ে গেল R2CH দেন OH2 প্লাস চার্জ হলো। তাহলে এখানে রেট ইজ ইকুয়াল টু কি এলো, কে কনসেন্ট্রেশন অফ R2CH প্লাস কনসেন্ট্রেশন অফ জল। কেন? দুটো রিয়াক্ট্যান্ট, রিয়াকশন দেখে আমি লিখলাম রেট ইজ ইকুয়াল টু কে, দুটো রিয়াক্ট্যান্ট, তাহলে দুটো রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশনের মাল্টিপ্লিকেশন। তাহলে এটা টু দি পাওয়ার কত 1, এটা টু দি পাওয়ার কত 1। তাহলে দেখে কি মনে হচ্ছে, থিওরিটিক্যালি লিখেছি অর্ডার কত হবে 1 + 1 2, তাহলে অর্ডার আমাদের কত হলো 2, আর এক্সপেরিমেন্টালি অর্ডার কতই পাবো 2 পাবো, কারণ এটা এলিমেন্টারি। আর এলিমেন্টারি রিয়াকশনের মলিকুলারিটি কত, যেটা অর্ডার হয় সেটাই তার মলিকুলারিটি। ক্লিয়ার হয়েছে? এর পরের স্টেপে কি হয়, R2CHOHH যে প্লাস, এখান থেকে একটা হাইড্রোজেন ডিপ্রোটোনাইজ হয়ে যায়, এই বন্ডের ইলেকট্রন ডেনসিটি এখানে এসে পড়ে, হ্যাঁ কি না? তাহলে এখানে আমাদের কি হবে, R2CHOH প্লাস H প্লাস, আলটিমেট প্রোডাক্ট তৈরি হয়ে গেল। এটা আমাদের থার্ড এলিমেন্টারি স্টেপস। তাহলে এই রিয়াকশনের আমি রেট কি লিখবো বলো,
রেট ইজ ইকুয়াল টু লিখবো কে, দেন কত, কনসেন্ট্রেশন অফ R2CHOH2 কত প্লাস, লিখতেই পারি R2CHOH2 প্লাস। ক্লিয়ার হয়েছে? তাহলে এই জিনিসটা কি কতগুলো রিঅ্যাক্ট্যান্টের উপর ডিপেন্ড করছে, একটারই ওপর। তাহলে টু দি পাওয়ার কত, এক, স্টয়চিওমেট্রি টু দ্য এক আছে, এক, কিছু না থাকা মানে তো স্টয়চিওমেট্রি এক, টু দি পাওয়ার 1। তাহলে এটা কি হলো, অর্ডার 1। যেহেতু এলিমেন্টারি, এর যদি আমি এক্সপেরিমেন্টালি অর্ডার ডিটারমাইন করি 1ই আসবে, আর যেহেতু এলিমেন্টারি মলিকুলারিটি 1ই আসবে। কিন্তু এই তিনটে স্টেপকে যোগ করে আমাদের কি এলো, ওভারঅল রিয়াকশান। তাহলে ওভারঅল রিয়াকশানের অর্ডার থিওরিটিক্যালি বার করা যায় না, সেটাকে কি করে বার করতে হয়, এক্সপেরিমেন্টালি। সেটা কত এসছে, ওইটা টু দি পাওয়ার 1। তার মানে SN1 রিয়াকশান ওভারঅল যে রিয়াকশানটা সেটা আমাদের কি, ফার্স্ট অর্ডার। ঠিক আছে? এবং ওভারঅল রিয়াকশান যদি আমি থিওরিটিক্যালি প্রেডিক্ট করি, দেখব তার সাথে এক্সপেরিমেন্টালি মেলেনি। সেই জন্য ওভারঅল রিয়াকশানের যে অর্ডার সেটা বার করতে গেলে আমি কার ওপর রিলাই করব, এক্সপেরিমেন্টের ওপরই রিলাই করব। তাহলে 1। আর ওভারঅল রিয়াকশানের মলিকিউলারিটি হয় না। নেক্সট কাজ আমার কি, প্রত্যেকটা এলিমেন্টারি স্টেপসকে আমি লিখেছি। তাহলে প্রত্যেকটা এলিমেন্টারি স্টেপসের যেটা আমাদের এক্সপেরিমেন্টালি ডিটারমাইন্ড অর্ডার, সেটাই আমার থিওরিটিক্যালি ডিটারমাইন্ড অর্ডার, আর সেটাই আমাদের কি, মলিকিউলারিটি। দেখো অর্ডার মলিকিউলারিটি জলের মতো ক্লিয়ার, বুঝতে পেরেছো? বাকিরা তোদের ক্লিয়ার? যে কোশ্চেন জিজ্ঞেস করছিলি তার নাম কি? হ্যাঁ, কে বলছো বলো? ওকে, তাহলে এটা গেল হচ্ছে অর্ডার এন্ড মলিকিউলারিটি। ঠিক আছে, এবার আমরা এক এক করে অর্ডারে ঢুকবো। ঠিক আছে, অর্ডার ইজ অ্যান এলিমেন্টারি স্টেপস অ্যান্ড ইটস মলিকুলারিটি আর অল সেম। এবার আমরা কি, এটাই আমরা ওই ওখানে লিখে লিখে দেখালাম। ঠিক আছে, ওটাই আমরা এখানে লিখে লিখে দেখালাম। এবার আমরা চলো, এবার আমরা এক এক করে এতে যাই। চলো, এবার আমরা কি লিখব, জিরো অর্ডার রিয়াকশান। এবার আমরা আস্তে আস্তে রিয়াকশানে ঢুকছি। জিরো অর্ডার রিয়াকশান, জিরো অর্ডার রিয়াকশানে আমাদের রিয়াকশানটাকে কি করে রিপ্রেজেন্ট করব, আমাকে তো আরবিটারি লিখতে হবে। তাহলে আরবিটারি আমরা কি করে লিখব, আমরা লিখছি দেখো নিউ এ, সেখান থেকে কি লিখলাম, প্রোডাক্ট। কারণ রিয়াক্ট্যান্ট ছাড়া তো প্রোডাক্ট হতে পারে না, তাহলে রিয়াক্ট্যান্ট আমাকে একটা লিখতেই হবে। আর রিয়াক্ট্যান্টের স্টয়চিওমেট্রি কত আমি জানি না, যেটা খুশি হতে পারে, তা আমি এটা নিউ দিলাম, দিতেই পারি। এবার দেখো, তাহলে রেট ইজ ইকুয়াল টু কি, থিওরিটিক্যালের সাথে এক্সপেরিমেন্টালি সমান করব। আগের দিন পড়িয়ে দিয়েছি, রিয়াক্ট্যান্টের রেসপেক্টে রেটটা লিখব। খুব ভালো করে শোনো, রেট যদি রিয়াক্ট্যান্টের রেসপেক্টে লিখি, ক্লাস 12এই পড়েছো, আগের দিনও পড়িয়েছি, কি দিতে হয়, একটা মাইনাস। দেন কি হবে, 1 বাই কি হয়, তার স্টয়চিওমেট্রি দিয়ে দিয়েছি। তোমরা থার্ড ব্র্যাকেটে লিখতে পারো, আমি সি দিয়ে লিখি, যেটা খুশি। কি হলো, ডি কনসেন্ট্রেশন অফ এ বাই কত, ডিটি। ক্লিয়ার গেল? এই পর্যন্ত অসুবিধা নেই, ক্লিয়ার আছে? আজকে কি পড়লাম, আজকে পড়লাম রেট হবে কি, রেট কনস্ট্যান্ট। বাবু কি রেট কনস্ট্যান্ট, স্পেসিফিক রেট কনস্ট্যান্ট। দেন কি হবে, কনসেন্ট্রেশন অফ এ, কিন্তু এক্সপেরিমেন্টালি কি অর্ডার বলেছে, জিরো, সেই জন্য মাথায় কি লাগিয়ে দেবো, জিরো। সবার ক্লিয়ার? যারা অনলাইনে আছো তাদের ক্লিয়ার? তাহলে কোনো কিছু টু দি পাওয়ার জিরো মানে কি, 1 কে। এবার আমি কি করলাম, ডিসিএ লিখেছি, এই নিউটাকে উপরে তুলে দিয়েছি, সামনে একটা কি দিলাম, মাইনাস, নিউটাকে উপরে তুলে দিলাম। তাহলে কি হলো, নিউ ইন্টু কে হলো
আর কি করলাম, ডিটিটাকেও তুলে দিয়েছি, দিতে পারি। নিউটা কি, স্পেসিফিক স্টয়চিওমেট্রি। কেটা কি, স্পেসিফিক রেট কনস্ট্যান্ট। দুটোকে গুণ করলে কি হয় জানো, দুটোকে গুণ করলে হবে আমাদের কে সাফিক্সে জিরো। জিরো কেন, জিরো অর্ডার বলে, আর এটা ডিটি। তাহলে স্যার এই কে জিরোটার নাম কি, এবার আসছে, কে জিরোটাকে বলা হয় অবজার্ভ রেট কনস্ট্যান্ট। বুঝতে পেরেছো? যদি স্টয়চিওমেট্রি তোমার 1 হতো তাহলে যেটা স্পেসিফিক রেট কনস্ট্যান্ট সেটাই তোমার অবজার্ভ রেট কনস্ট্যান্ট। বাট যদি তোমার স্টয়চিওমেট্রি 1 না হয়ে অন্য কিছু হয়, তখন আমাদের কি হবে না, যেটা আমাদের স্টয়চিওমেট্রি তার সাথে স্পেসিফিক রেট কনস্ট্যান্টকে মাল্টিপ্লাই করলে আমাদের কি হবে, অবজার্ভ রেট কনস্ট্যান্ট। ক্লিয়ার? বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? তাহলে এবার আমি কি করব, সেই আমাদের বিচ্ছিরি জিনিস, কিছু করার নেই, ইন্টিগ্রেশন। ঠিক আছে, টি এর মান যখন 0 তখন এর কনসেন্ট্রেশন কত, সি এ নট। ঠিক আছে, এর মানেটা কি, ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট। ঠিক আছে, টি এর মান যখন টি, এগুলো কিন্তু লিখে দিতে হবে, সি এ জিরো মানে কি, ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট। পরীক্ষায় যখন অঙ্ক করবে পাশে কিন্তু বাবু লিখে দেবে। আর একটা বললাম সি এ, টিফি দিচ্ছি না, সি এই বলি, সি এ টি দেবে, দাও, সি এ টি, সেটা কি, কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট। তাহলে রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন কখন, লেফট আফটার কখন, টাইম টি। তার মানে টি টাইম পর আমাদের রিঅ্যাক্ট্যান্ট কতটা কনসেন্ট্রেশন পড়ে রয়েছে। তাহলে টি এর মান যখন টি, তখন এটা কত হবে, সিএটি। করো, ইন্টিগ্রেশন করলে কত হবে, ডিএক্স এর ইন্টিগ্রেশন করলে এক্স হয়, তাহলে ডিসি এর ইন্টিগ্রেশন করলে কত হবে, সিএ। আপার লিমিট লোয়ার লিমিট, তাহলে কত হবে আমাদের, সিএটি মাইনাস সিএ জিরো ইজ ইকুয়াল টু কত, মাইনাস কে নট ইন্টু টি, হবে না? তাহলে এটাকে একটা দেখো তো, এটাকে লিখতে পারি সিএটি ইজ ইকুয়াল টু সিএ জিরো মাইনাস কে নট ইন্টু টি, হ্যাঁ কি না? তাহলে এটাকে আমরা কি করলাম, একটা বাক্স করে রেখে দিলাম। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইকুয়েশন। তোমরা আমাকে বলো যে এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটার কে ফিক্সড আর কারা ভ্যারিয়েবল, বলো। টিটা ভ্যারি করছে, সময়ের সাথে সাথে টিটা ভ্যারি করবে, কারণ টিটাই সময়। সি এ নটটা ফিক্সড, কারণ ইনিশিয়াল কনসেন্ট্রেশন কখনো চেঞ্জ হতে পারে না। আর কে ভ্যারিয়েবল, তার মানে এটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবল। তুমি আর একটা জিনিস বলতে ভুলে গেছো, কে নটটা কি হবে, ফিক্সড, প্রোভাইডেড টেম্পারেচার রিমেন্স ফিক্সড। টেম্পারেচার ফিক্স থাকলে তবেই কে নট ফিক্স থাকে। কোথায় পড়েছো, ক্লাস 12-এ পড়েছো, আরহেনিয়াস। কোথায় পড়েছো, আরহেনিয়াসে পড়েছো, হ্যাঁ কি না, পড়েছো তো? চলো, এই জিনিসটা তাহলে কি হলো, এইটা আমি পেলাম। হোয়াট ইজ দ্য নেচার অফ দিস প্লট, হোয়াট ইজ দ্য নেচার অফ দিস প্লট, y is equal to c minus mx, হ্যাঁ কি না, y is equal to c minus mx। তাহলে আমি যদি প্লটটা করি, দেখো তো বাবু কিরকম হয়। এই আমি তুলে দিলাম গ্রাফ, দেন এই আমি তুলে দিলাম গ্রাফ। তাহলে এদিকে কি হবে, সি এ, ওদিকে করে দিলাম টি, এদিকে করে দিলাম নর্মাল টাইম। তাহলে কি হবে, এইখানে গ্রাফটা শুরু কোথা থেকে হচ্ছে, সিএ জিরো, দেন গ্রাফটা কিরকম নামবে, এই রকম নামবে। ঠিক আছে, এবং একটা জিনিস দেখবে ম্যাক্সিমাম বইতে এই জায়গাটা ডট ডট করা থাকে। স্যার কেন, শুধু দেখতেই লাগছে, টি এর মান যখন জিরো, সিএ জিরো। সাধারণত কি হয়,
যখন তুমি রিয়াকশান শুরু করো তখন কিন্তু অ্যাকচুয়ালি রেটটা বার করতে একটু এদিক ওদিক হয়ে যায়। কেন বলো তো? তার কারণ আছে। প্রথমত হচ্ছে একটা হিউম্যান এরর আছে, তাছাড়াও একটা হচ্ছে প্রসেস এরর আছে। প্রসেস এরর কি? কেমিক্যাল কাইনেটিক্স রিয়াকশান যখন মনিটর করবে, তোমাদের মনে হয় থার্ড বা ফোর্থে মনে হয় ক্লক রিয়াকশান আছে, তা তখন দেখবে দুজন লোক লাগে, একা করা যায় না। একজন স্টপওয়াচ ধরে রাখবে, আর একজন মানে বুলেট বা পিপেট থেকে এই মানে বুলেট থেকে কনিকালের মধ্যে রিয়াক্ট্যান্ট আর একটার মধ্যে ঢালবে। তা যখন একজন দুটোকে মিক্স করলো, আর একজন টাইম দেখছে, যেই মিক্স করলো ফ্যাট করে সে চালু করে দিল, মিক্স করার সঙ্গে সঙ্গেই স্টপওয়াচ চালু। কিন্তু গন্ডগোল হয়ে যায়। কেন? প্রথম কথা হচ্ছে তুমি যে মোমেন্টে মিক্স করলে রিয়াক্ট্যান্ট আগে মিক্স হয়, তারপর রিয়াকশান শুরু হয়, কিন্তু তুমি তো মিক্সিংয়ের টাইমেই টাইম বের করে দিয়েছো, তার মানে ওখানে একটা এরর হয়েছে। আর একটা হয়েছে তোমরা নতুন কলেজে উঠেছো, তোমাকে স্টপওয়াচ দেখতে বলেছি, তুমি সুন্দর দৃশ্য দেখছো, আরে টেপ ওটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাস রিয়াকশান শুরু হয়ে গেছে, তুমি উল্টো ডেস্কে সুন্দর দৃশ্য দেখছিলে। তাহলে কি হয়ে গেছে? পছন্দ হয়ে গেছে। নতুন কলেজে উঠেছো, পছন্দ হয়েছে, আরে ওটা টেপ, ও হ্যাঁ টিপতে হবে, স্টপওয়াচ চালু করলে ততক্ষণে রিয়াকশান চালু হয়ে গেছে। তাহলে এটা একটা হিউম্যান এরর, এ হবেই, কিছু করার নেই। ঠিক আছে? তার মানে কি হয়, প্রথম দিকে একটু হ্যাপাজার্ড থাকে, সেই জন্য আমাদের অ্যাকচুয়ালি ওরকম ওটা ডটেরটা দেওয়াটা উচিত। ঠিক আছে? বোঝা গেছে? তাহলে এইরকম পুরো ব্যাপারটা গেল। এবার স্লোপটা কিভাবে রিপ্রেজেন্ট করতে হবে? এইভাবে এরকম আঁকবে, এঁকে কি বলে দেবে? মাইনাস কি কে নট। ঠিক আছে? বোঝা গেল? এবার আমি তো ওরকম আলাদা করে পড়াই না, যে মানে তোমার বোর্ডের মানে তোমার ওই ইউনিভার্সিটির জন্য আলাদা পড়াবো আর জ্যামের জন্য তখন আবার নতুন করে পড়াবো না। এন্ট্রান্স যারা যারা দেবে তাদের কনসেপ্টটাও আমি একটুখানি বলে দিই এখানে। কি জিনিস? এই যে রেট কনস্ট্যান্ট, এটাকে আমি কি লিখছি দেখো, ইজ এ ফাংশন অফ কি? টেম্পারেচার। মানে আরহেনিয়াস পড়বো আমরা 5-6টা ক্লাস পরে পড়বো, কিন্তু এখন আমরা কি জানি যে টেম্পারেচার যত বাড়বে রেট কনস্ট্যান্ট তত বাড়বে, টেম্পারেচার যত বাড়বে তত রেট কনস্ট্যান্ট কি হবে? তত বাড়বে। ঠিক আছে? এবার এই ইকুয়েশনের দিকে খেয়াল করো, যত তোমার রেট কনস্ট্যান্ট বাড়বে তত সিএটি তত তাড়াতাড়ি কমবে না? কারণ কে নটের আগে স্লো, কে নটটা তো স্লোপ, তার আগে মাইনাস আছে। যত টেম্পারেচার বাড়বে কে নট তত বাড়বে, সামনে একটা মাইনাস আছে, তার মানে সিএটি দেখতে পাচ্ছ হুরুর হুরুর করে কমবে। বুঝতে পেরেছো? তাহলে আমি যদি এখানে বলি টেম্পারেচার ভ্যারিয়েশন, টেম্পারেচার ভ্যারিয়েশন, তাহলে দেখো তো আমি এটা লিখতে পারি যে T2 যদি হয় গ্রেটার দ্যান T1, তাহলে কে নট অ্যাট এ টেম্পারেচার T2 দ্যাট শুড বি গ্রেটার দ্যান কে নট অ্যাট এ টেম্পারেচার T1। হ্যাঁ কি না? না পারি তো? পারি তো বলতে? তাহলে দেখো একই প্লটে যদি আমি দুটো কম্প্যারিজন প্লট করি, তাহলে এই প্লট আর এই প্লট, তাহলে আমাদের কি হবে? গ্রাফ বাবু আমাদের সেম জায়গা থেকেই শুরু হবে, CA0, এদিকে প্লট করছি CAT আর এদিকে প্লট করছি কি T। ক্লিয়ার? তাহলে কি হবে গ্রাফটা? একটা হচ্ছে আমাদের প্লট হবে এরকম, আর একটা হবে প্লট হচ্ছে আমাদের এই রকম। দেখো বলতে পারি? পারি তো বলতে? তাহলে তাই যদি হয়, তাহলে দেখো এখানেও ডট ডট করে নামছে, এখানেও ডট ডট করে নামছে, তাহলে এটা কি? কোনটা T1 কোনটা T2 প্লট হবে বলো দেখি? পারবে বলতে? নিচেরটা T2, ভেরি গুড, নিচেরটা T2, নিচেরটা T2 প্লট, আর এটা কিসের প্লট? T1 এর প্লট, তাই তো? এবং এর যে স্লোপ, সেই স্লোপটা কি? অবভিয়াসলি মাইনাস কে নট, কিন্তু সেটা কিসের ফাংশন? T1। আর এইটা কি? এর যে স্লোপটা সেটা মাইনাস কে নট, কার ফাংশন? T2 ফাংশন। দেখো বোঝা গেল?
আচ্ছা, তোমরা যারা লেখালেখি অভ্যেস নেই, কারণ তোমরা তো অনেকেই তো এ থেকে পড়ো, ওই সিবিএসসি বোর্ড। তোমার কোন বোর্ড? তোমার ওয়েস্ট বেঙ্গল বোর্ড, আইএসসি বোর্ড ভালো, লেখাটা তাও তাও এই সেমিস্টার করে যাচ্ছে তাই করে দিয়েছে। সিবিএসসি বোর্ডের স্টুডেন্টরাই সারাদিন বসে এমসিকিউ করো, লেখা তো জীবনেও দুটো লাইন ঠিক করে লেখো না, কিন্তু অনার্সে ক্যালকাটা ইউনিভার্সিটিতে ঢুকেছো, ঠিক আছে? ওসব ইউনিভার্সিটি দেখবে না। তোমার যদি প্রপার লেখা ঠিক না হয়, ও স্টেপ ফেপ কিছু বোঝে না। ক্যালকাটা ইউনিভার্সিটি সেই আদি অন্তকালেই পড়ে রয়েছে, লেখো ঠিক করে লেখো, না লিখলে কেটে জিরো বসিয়ে দেবো। হ্যাঁ, বোর্ডসের মতো ঠিক করে। এবার তো সিবিএসসিতে প্রচুর ফেলও করেছে, প্রচুর ফেল করেছে, যা তা অবস্থা। তাহলে কি হলো এইটা, বুঝতে পেরেছো? আচ্ছা, এবার আমরা কি করব, ভালো করে দেখো, রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্টে যাচ্ছে, ঠিক আছে? রিঅ্যাক্ট্যান্ট যতটা ভাঙবে প্রোডাক্ট ঠিক ততটাই তৈরি হবে, উইদাউট এনি অ্যাকুমুলেশন। বোঝা গেল না? আরো সোজাভাবে বলছি, ধরো তুমি স্কুলে গেছো বা কলেজে গেছো, বাবা বাড়ি থেকে বেরোবে, বাবা তোমাকে রোজ হাত খরচা দিয়ে যায়, তা বাবা তোমার মাকে দিল, দিয়ে বলল তুমি ওকে 100 টাকা দিয়ে দিও, ঠিক আছে? তুমি কলেজ থেকে আসলে, মা তোমাকে বললো, বাবু বাবা তোর জন্য 50 টাকা দিয়ে গেছে, নিয়ে নিস। এরকম নয় কিন্তু, মানে মাঝখানে এই ফ্যাক্টরটা নেই যে অ্যাকুমুলেট করে নেবে, এই ফ্যাক্টরটাকে বাতিল করে দাও, যা দিচ্ছে সেটাই তুমি পাচ্ছ। এখানেও কি, উইদাউট এনি অ্যাকুমুলেশন, উইদাউট এনি লস, রিঅ্যাক্ট্যান্ট যতটা ভাঙবে প্রোডাক্ট ঠিক ততটাই তৈরি হবে। তা সেইটা আমি ধরে নিচ্ছি যে লেটাস কনসিডার কি কনসিডার করছি, এক্স মোল পার লিটার অফ রিঅ্যাক্ট্যান্ট কি হবে, ডিসঅ্যাপিয়ার। এক্স মোল পার লিটার ডিসঅ্যাপিয়ার করেছে। তাহলে এক্স মোল ডিসঅ্যাপিয়ার কে করেছে? রিঅ্যাক্ট্যান্ট ডিসঅ্যাপিয়ার করেছে, মানে রিঅ্যাক্ট্যান্ট ভেঙে গেছে। তাহলে রিঅ্যাক্ট্যান্ট যদি ডিসঅ্যাপিয়ার করে তাহলে কে তৈরি হবে? প্রোডাক্ট। তাহলে সে কতটা তৈরি হবে? এক্স মোল পার লিটার অফ প্রোডাক্ট কি হবে? ফর্মড। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এখন এ কতটা পড়ে থাকবে না আগে কত ছিল? সিএ নট ভেঙেছে কত? এক্স। তাহলে সিএ নট ছিল, ভেঙে গেছে এক্স, তাহলে পড়ে কত থাকবে? সিএটি। হ্যাঁ কি না? সিএটি। এটা গেল আমাদের 2 নম্বর ইকুয়েশন। এটা গেল আমাদের 2 নম্বর ইকুয়েশন। এটা 2 নম্বর। একে কি ছিল? একে কি ছিল? এ বাবা একটা দেয়া হয়নি। এক, এটা একে ছিল সিএটি হচ্ছে সিএ জিরো মাইনাস কে নট টি, আর এখানে কি হয়েছে? সিএটি হচ্ছে সিএ জিরো মাইনাস এক্স। তাহলে দুটোকে যদি সমান করে দিই তাহলে কত হবে? আগেরটা থেকে পেয়েছো সিএ জিরো মাইনাস কে নট টি, এখান থেকে পেলে সিএ জিরো মাইনাস এক্স। দুদিক থেকে কেটে দাও, দুদিক থেকে সিএ জিরো কাটো, মাইনাস মাইনাস কাটো, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কি হবে? কে নট ইন্টু টি। ঠিক আছে, তাহলে এক্স হচ্ছে কে নট ইন্টু টি। বোঝা গেল? সো হোয়াট ইজ দ্য নেচার অফ দিস প্লট? এই প্লটের নেচারটা কি? y is equal to mx, y is equal to mx, তাহলে কি হবে? what is the nature of this equation? y is equal to mx। বোঝা গেল? y is equal to mx। এবার আমি যদি এটার প্লট করি, বাবু বলো তো প্লটটার নেচার কি হবে? প্লটটার নেচার কি হবে? বলো বলো বলো, জলদি বলো।
এই বাবু, এবার কিন্তু কেমিস্ট্রি অনার্স, মূলবিন্দুগামী চলবে না। পাসিং ফ্রম দ্য অরিজিন, আর কিন্তু মূলবিন্দুগামী নয়, এবার কিন্তু পাসিং ফ্রম দ্য অরিজিন। আমিও কিন্তু হাওড়া শহরের একটা ধ্যার না, প্রচুর ভালো রেজাল্ট হয়, বাংলা মিডিয়ামের স্কুল থেকে পড়েছিলাম। প্রথম প্রথম বাবু সবার অসুবিধা হবে, কিন্তু আস্তে আস্তে প্র্যাকটিস করতে হবে। আমিও বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট, কিন্তু আস্তে আস্তে লেখা প্র্যাকটিস করো ইংরেজি, তাহলে এটা কত হবে? কে নট। এখানে কেউ হাওড়ার ছেলে মেয়েরা আছো? এখানে কেউ হাওড়ায় আছো? হাওড়ার ছেলে মেয়েরা আছো কেউ? কোথায়, কোথায়? কুলগাছিয়া না, এর দিকে থাকতে হবে, মানে টাউনের দিকে থাকতে হবে। দেখো, এটা হলো এক্স টি, এটা হচ্ছে কে নট, হয়েছে। এবার হচ্ছে যদি আমি টেম্পারেচার ভ্যারিয়েশন দেখি, টেম্পারেচার ভ্যারিয়েশন, তাহলে আমরা কি জানি? T2 গ্রেটার দেন T1, হ্যাঁ কি না? তাই তো? তাহলে T2 যদি গ্রেটার দেন T1 হয়, তাহলে কে নট যেটা কিনা T2 ফাংশন গ্রেটার দেন কি হবে? কে নট যেটা কিনা কি T1 এর ফাংশন, হ্যাঁ কি না? তাহলে প্লটটা কিরকম হবে বলো? এই, আর এটা হচ্ছে এই। দুটো প্লট পেয়েছি, বলো কোনটা T1 কোনটা T2? উপরেরটা T2, নিচেরটা T1, তার মানে উপরেরটা T2, নিচেরটা T1। কেন? তার কারণ যত তুমি টেম্পারেচার বাড়াবে রেট কনস্ট্যান্ট বাড়ছে, তত স্লোপ বাড়ছে। সেই জন্য এটা কি? এটা হলো কে নট যেটা কিনা T2 ফাংশন, এটা হলো কে নট যেটা কিনা হলো T1 এর ফাংশন। এই ডট ডট ডট, এই ডট ডট ডট, ঠিক আছে, হলো। নেক্সট, এইবার আমরা জিরো অর্ডার রিয়াকশনের রেট বার করব। কি করে বার করব? দেখো, এক্স আমি কি পেয়েছি? কে নট ইন্টু টি, তাই তো? এক্স মানে কি? কত মোল পার লিটার রিয়াক্ট্যান্ট ভেঙে গেছে, অথবা কত মোল পার লিটার প্রোডাক্ট তৈরি হয়েছে উইথ রেসপেক্ট টু টাইম। উইথ রেসপেক্ট টু টাইম, তাহলে উইথ রেসপেক্ট টু টাইম মোল পার লিটার কতটা রিয়াক্ট্যান্ট ডিসঅ্যাপিয়ার করেছে, অথবা উইথ রেসপেক্ট টু টাইম কত মোল পার লিটার তৈরি হয়েছে, তাই তো? তাহলে এর ইউনিটটা কত? মোল পার লিটার, হ্যাঁ কি না? তাহলে আমি যদি একে ডিফারেন্সিয়েট করি কি দিয়ে? ডিএক্স ডিটি, তাহলে কি হবে বলো? কি পড়ে থাকবে? অনলি কে নট, তাই তো? তাহলে কি কনস্ট্যান্ট, বাট টেম্পারেচার মাস্ট বি কনস্ট্যান্ট। টেম্পারেচার যদি কনস্ট্যান্ট হয় তবেই কে নট কনস্ট্যান্ট, তবেই ডিএক্স ডিটি কি কনস্ট্যান্ট। তাহলে হোয়াট ইজ দ্য ইউনিট অফ ডিএক্স ডিটি? মোল পার লিটার, আর টাইমকে তুমি যদি সেকেন্ড ধরো, সেকেন্ড ইনভার্স, দ্যাট ইজ দ্য ইউনিট অফ রেট। পার সেকেন্ডে পার ইউনিট লিটারে কত মোল ডিসঅ্যাপিয়ার করছে বা তৈরি হচ্ছে। তাহলে এর এইখানে কিন্তু তোমাদের গ্রাফ কিন্তু দেবে পরীক্ষায়, গ্রাফ কিন্তু প্রত্যেকটা গ্রাফ কিন্তু ভালো করে প্র্যাকটিস করে যাবে। তাহলে এদিকে কি রেট মানে ডিএক্স ডিটি, আর এটা কি উইথ রেসপেক্ট টু টাইম। তাহলে গ্রাফটা কিরকম যাবে? গ্রাফটা যাবে এই রকম স্ট্রেট, ঠিক আছে? তাহলে তাই যদি হয়, তাহলে এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা কত? এই ভ্যালুটা হচ্ছে তোমাদের কে নট। ক্লিয়ার? আর একইভাবে যদি আমি তোমার টেম্পারেচার ভ্যারিয়েশন দেখাই, টেম্পারেচার ভ্যারিয়েশন, তাহলে বলো কত হবে? টেম্পারেচার ভ্যারিয়েশন হলে গ্রাফটা দেখো, এই গ্রাফ আর তোমার এই গ্রাফ, তাহলে প্রত্যেকটা গ্রাফ প্র্যাকটিস করে যাবে পরীক্ষায়। তাহলে এটা কত হবে? এটা হবে ডিএক্স ডিটি,
আর এটা হবে আমাদের টি। তাহলে গ্রাফটা কিরকম হবে? গ্রাফটা হবে এই একটা হলো আর এই একটা হলো, এই একটা হলো। তাহলে কি হলো? এটা হয়ে গেল তোমাদের এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা হচ্ছে তোমাদের কে নট, কিন্তু কিসের ফাংশন? টি1 এর ফাংশন। আর এই যে এত বড় ডেটাটা, এটা হলো কে নট, যেটা কিসের ফাংশন? টি2 এর ফাংশন। মানে টি1 টেম্পারেচারের প্লট, টি2 টেম্পারেচারের প্লট। কি হলো কেসটা স্যার বোঝান? টেম্পারেচার বাড়লে কি হয়? রেট কনস্ট্যান্ট বাড়ে। তাহলে টি1 টেম্পারেচারে যে রেট কনস্ট্যান্ট, টি2 টেম্পারেচারে রেট কনস্ট্যান্ট কি হবে? তাহলে ওপর দিয়ে যাবে। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? এবার আমরা কি করব? এবার আমরা করব হচ্ছে হাফ লাইফ। এটা আমরা করব হচ্ছে হাফ লাইফ। বলো হাফ লাইফকে কি দিয়ে রিপ্রেজেন্ট করা হয় বলো? টি হাফ। টি হাফ। টি হাফ মানে কি? যে টাইমে রিঅ্যাক্ট্যান্টের যা ইনিশিয়াল কনসেন্ট্রেশন নিয়েছিলাম তার কতটা পড়ে রয়েছে? হাফ। তার মানে এটা কি বলতে পারো? কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট দ্যাট ইজ এ লেফট আফটার টাইম টি ইজ ইকুয়াল টু কত? দ্যাট ইজ হাফ অফ ইনিশিয়াল কনসেন্ট্রেশন। কি বুঝলে? টি এর মান যখন টি হাফ, তখন রিঅ্যাক্ট্যান্টের কতটা কনসেন্ট্রেশন পড়ে রয়েছে? হাফ অফ ইটস ইনিশিয়াল কনসেন্ট্রেশন। তাহলে জিনিসটা কি হবে? ফর্মুলাটা কি লিখেছো? ফার্স্টের ফর্মুলাটা লিখেছিলে সি এ টি ইজ ইকুয়াল টু সি এ জিরো মাইনাস কে জিরো টি। তাহলে এই সি এ টিটাকে তুলে আমি এখানে বসিয়ে দেবো। তাহলে কত হবে বলো? সি এ নট বাই 2 ইজ ইকুয়াল টু সি এ নট মাইনাস কে নট। টিটা কি হবে আমাদের? টি হাফ। ঠিক আছে? তাহলে টি হাফ ইজ ইকুয়াল টু কত হবে? না সি এ জিরো মাইনাস সি এ জিরো বাই 2 ইজ ইকুয়াল টু কত হবে? সি এ জিরো বাই 2। আর কে নটটাকে তলায় নামিয়ে নাও। এই হচ্ছে ব্যাপার। তাহলে জিনিসটা কি হবে? জিনিসটা হবে আমাদের এইটা, টি হাফ ইজ ইকুয়াল টু কত? সি এ জিরো বাই 2 কে জিরো। এবার তোমাকে কিন্তু অনেক কোশ্চেনে অর্ডার বলে দেবে না, তোমাকে ইনফরমেশন দিয়ে দেবে, তোমাকে অর্ডার বুঝতে হবে। কি ইনফরমেশন? বলবে সাপোজ এ রিঅ্যাকশন হোয়ার টি হাফ ইজ লিনিয়ারলি প্রপোর্শনাল টু ইটস ইনিশিয়াল কনসেন্ট্রেশন। কি বলা হলো? সাপোজ এ রিঅ্যাকশন হোয়ার টি হাফ ইজ লিনিয়ারলি প্রপোর্শনাল টু ইনিশিয়াল কনসেন্ট্রেশন। তাহলে কি হবে? টি হাফ ইজ লিনিয়ারলি proportional to initial concentration of what? Of reactant. এটা কাদের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল? ফর জিরো অর্ডার। ঠিক আছে? একটা কথা আমাকে বলো, যদি টেম্পারেচার বাড়াই টি হাফ বাড়বে না কমবে? যদি টেম্পারেচার বাড়াই টি হাফ বাড়বে না কমবে? কমে যাবে। কেন? কারণ না, সিএ জিরোটা তো ফিক্সড, কে নটটা নিচে রয়েছে। টি এর মানে টেম্পারেচার যদি হ্রাস পায় তাহলে কে জিরো হ্রাস পাবে, আর কে জিরো হ্রাস পেলে টি হাফের ভ্যালুটা বৃদ্ধি পাবে। বাহ, ঠিক আছে। তাহলে খুব সুন্দর বলে দিল, যত টেম্পারেচার হ্রাস পাবে, মানে টেম্পারেচার যত ডিক্রিজ করবে কে নট তত ডিক্রিজ করবে, কে নট যত ডিক্রিজ করবে তত হাফ লাইফ তত কি হবে? বেড়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, হাফ লাইফের প্লট তোমরা কিন্তু এই এইচএসে করে আসোনি, সেটা তোমাদের এখানে করতে হবে। তাহলে টি হাফ ইজ ইকুয়াল টু কত? সি এ জিরো বাই কত বাবু? 2 কে নট, তাই তো? তাহলে গ্রাফটা কিরকম হবে? কার সাথে কিসের গ্রাফ হবে সেটা কিন্তু একটু মনে রাখতে হবে। এইটা দেন এইটা। ঠিক আছে? এটা কি? এদিকে প্লট করলাম আমি টি হাফ, আর এদিকে আমি কি প্লট করলাম? সি এ জিরো। বলো তাহলে গ্রাফটা কিরকম হবে আমাদের? গ্রাফটা হবে আমাদের এই রকম, স্ট্রেট বেড়ে যাবে। সো হোয়াট ইজ দ্য নেচার অফ দ্যাট স্লোপ? হোয়াট ইজ দ্য নেচার অফ দ্যাট স্লোপ বলো? 1/2 কে নট। ঠিক আছে? যদি আমি টেম্পারেচার ভ্যারিয়েশন করি তাহলে কি হবে?
টেম্পারেচার ভ্যারিয়েশন। তাহলে টেম্পারেচার ভ্যারিয়েশন করলে কি দাঁড়াবে? টেম্পারেচার ভ্যারিয়েশন করলে আমাদের দাঁড়াবে এই আমাদের গ্রাফ, এটা আবার নড়বড় করছে কেন? আচ্ছা, এইটা আমাদের প্লট। তাহলে কি হবে? এই একটা আমাদের দুটো প্লট হবে, এই একটা প্লট হবে আর একটা আমাদের হবে এইটা। তাহলে বলো, এইখানে কিন্তু একটু রয়েছে, গুলিয়ে যায় কিন্তু। এটা টি হাফ, এটা আমাদের সিএ জিরো। বলো কোনটা কোথায়? টি ওয়ান টেম্পারেচার কোনটা, টি টু টেম্পারেচার কোন? T2 হবে আর উপরেরটা T1 হবে। ভেরি গুড, নিচেরটা হবে টি টু আর উপরেরটা হবে টি ওয়ান। তার মানে কে জিরো টি টু গ্রেটার দেন কে জিরো টি ওয়ান। তাহলে যত টেম্পারেচার বাড়বে তত রেট কনস্ট্যান্ট বাড়বে, তত 1/রেট কনস্ট্যান্ট কি হবে? কমবে। তার মানে এটা হচ্ছে আমাদের টি টুর 1/k0 অফ টি টু। এটা হবে 1/2 আছে না, তাহলে 2 1/2 k0 অফ কত? টি1, তাই তো? তাহলে এটা আমাদের টি টুর প্লট, এটা আমাদের টি ওয়ানের প্লট। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এবার আমরা কি করব? কমপ্লিশন টাইম। কার টাইম? কমপ্লিশন। আচ্ছা, আমাকে যদি এখানে করতে বলে যে ধরো এলএন টি হাফ ভার্সেস, একবার এসছিল কোশ্চেন, এলএন সিএ জিরোর প্লট, তাহলে গ্রাফটা কিরকম হবে গো? এলএন টি হাফ ভার্সেস এলএন সিএ জিরোর প্লট, তখন গ্রাফটা কিরকম হবে দেখা যাক। আগে তো ইকুয়েশনে বসাই। টি হাফ কি এসছে না, টি হাফ ইজ ইকুয়াল টু এসছে সি এ জিরো আর এটা কত? বাই টু কে। তাহলে এলএন টি হাফ ইজ ইকুয়াল টু কত হবে না, এলএন 1/2k প্লাস কত? এলএন অফ সিএ জিরো। হ্যাঁ কি না? ও সরি, ভুল করলাম আমি, এটা মাইনাস হবে। আগে এটাকে লিখে দিই, এলএন সিএ জিরোটা লিখে দিই, এলএন সিএ জিরো দেন মাইনাস এলএন কত? 1 কত বলো? 2k। ঠিক আছে, তাহলে একটা জিনিস দেখো, এলএন সিএ জিরো এইটাকে যদি আমি প্লাস দিই তাহলে এটা কত হবে? 1/2k টু দি পাওয়ার -1 লিখতে পারি? পারি তো? আবার 1/2k এর ইনভার্স, তার মানে কি আলটিমেট 2kটা উপরে উঠে গেছে। তাহলে এইটা আমাদের কত হবে? এলএন সিএ জিরো প্লাস এলএন কত হয়ে গেল? তাহলে আমাদের 2k হয়ে গেল। তাহলে আমরা যদি গ্রাফটা প্লট করি, এটা কিন্তু নোটে নেই, এটা ভিডিও দেখে তুলে নেবে, এটা কিন্তু আমি নোটে দিইনি, এটা পড়াতে পড়াতে করালাম। এলএন টি হাফ ইজ ইকুয়াল টু কত হবে? এটা এলএন সিএ জিরো। গ্রাফটা কিরকম হবে? গ্রাফটা কিন্তু অরিজিন থেকে উঠবে না, কারণ আমি একটা ইন্টারসেপ্ট পেয়েছি। তাহলে সেই ইন্টারসেপ্টটা কত? এলএন 2k। গ্রাফটা এই উঠে গেল। এই গ্রাফের স্লোপ কত? এই গ্রাফের স্লোপ কত? ওয়াই অ্যাক্সিস কোনটা? এইটা। এক্স অ্যাক্সিস কোনটা? এলএন সিএ জিরো। আর এটা হচ্ছে ইন্টারসেপ্ট সি। তাহলে এই ইকুয়েশনটা কি পেলাম? ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস সি। তাহলে এক্স এর স্লোপ কত? 1। তার মানে এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে? থিটা কত ডিগ্রি? 45 ডিগ্রি। থিটা যদি 45 ডিগ্রি হয় তাহলে tan 45 কত? 1। তাহলে স্লোপটা ওটা 1। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? হলো? এবার আমরা সবার হ্যাঁ বলো। স্যার বলছি ওই যে এলএনটা যখন দু সাইডে নিলেন, যে এলএন টি হাফ ইজ ইকুয়াল টু এলএন সিএ নট মাইনাস এলএন 1/2k, হুম। কিন্তু ওটা তো এরকম ভাবে লেখা যায় যে এলএন সিএ নট প্লাস এলএন 2k মাইনাস এলএন 2k। না না, এখানে না আমার একটা মাইনাসে গন্ডগোল হয়েছে, তুমি ঠিক ধরেছো। এখানে যেহেতু আমি নিচেরটা মাইনাস করে দিয়েছি, তাহলে এটা 2kটা ওপরেই হবে। ঠিক আছে, এলএন 2kটা ওপরেই হবে। তাহলে এটাকে যদি আমি প্লাস করি তাহলে
এইখানটা আমি প্লাস করে দিলাম, তাহলে এটা কত হবে 2k টু দি পাওয়ার -1, তাহলে এটা ln 1/2k হবে। স্লোপ ইন্টারসেপ্টটা আমাদের হবে ln 1/2k, ঠিক আছে? কারণ আমি তো অলরেডি আমি তো বাই করেইছি, তাহলে সেটাকে কি লিখবো ln a বাই b, তাহলে কত হবে ln a মাইনাস ln b। এবার মাইনাসটাকে ওপরে করে দিয়েছি টু দি পাওয়ার -1, তাহলে 1/2k, ঠিক আছে? এবার আমি যেটা করব সেটা হচ্ছে কমপ্লিশন টাইম। এটাকে কিন্তু খাতায় করে নেবে, হ্যাঁ, এটা কারণ আমার নোটে নেই, এটা পড়াতে পড়াতেই করালাম, মাথায় এলো বলে করালাম। কমপ্লিশন টাইম, কমপ্লিশন টাইম কি? কমপ্লিশন টাইম হচ্ছে টি এর মান যখন টি কমপ্লিশন, তখন বলো রিঅ্যাক্ট্যান্ট কতটা পড়ে থাকবে? টি এর মান যখন টি কমপ্লিশন, তখন রিঅ্যাক্ট্যান্ট কতটা পড়ে থাকবে বলো? 0 আচ্ছা, এখানে কিন্তু স্টুডেন্টরা একটা ভুল করে। মেন ইকুয়েশনটা আমাদের কি সিএটি ইজ ইকুয়াল টু সিএ জিরো মাইনাস কি কে নট টি, তো স্টুডেন্টরা কিন্তু এখানে একটা ভুল করে, কমপ্লিশন টাইমে সিএ জিরোর জায়গায় 0 বসিয়ে দেয়। সিএ জিরো কিন্তু কখনো 0 হয় না, কেন? সিএ জিরোটা তো ইনিশিয়াল কনসেন্ট্রেশন, ওটা তো ফিক্সড, ওটা 0 হওয়া মানে রিয়াকশানে কোনো কনসেন্ট্রেশনই নেই ইনিশিয়াল। তাহলে কত হবে? জিরোটা কোনটা হবে? সিএটিটা 0 হবে। তাহলে এখানে তুমি যদি 0 বসাও, এটা হবে সিএ জিরো মাইনাস কত কে নট ইন্টু কত টি কমপ্লিশন। তাহলে টি কমপ্লিশন ইজ ইকুয়াল টু কত হবে? সিএ জিরো বাই কত কে জিরো, হবে না? তার মানে জিরো অর্ডার রিয়াকশন কমপ্লিট হয় একটা ফাইনাইট টাইমে, ইনফাইনাইট টাইমে নয়, কিন্তু একটা ফাইনাইট টাইমে রিয়াকশনটা কমপ্লিট হয়। এবং এখানেও কমপ্লিশন টাইমও ইনিশিয়াল কনসেন্ট্রেশনের সাথে কি প্রপোর্শনাল। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? তাহলে এটাকে আমি যদি করি, দেখো ln নাও, তাহলে ln টি কমপ্লিশন ইজ ইকুয়াল টু কত ln সিএ জিরো মাইনাস কত ln কে নট। এইটা ইকুয়েশনটা এরকম দাঁড়াবে। লাইফের মতো হবে পুরো, হ্যাঁ হ্যাঁ হাফ লাইফের মতো হবে গ্রাফগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে এই জিনিসটা। আচ্ছা, এবার হাফ লাইফের মতোই গ্রাফ হবে। এবার তুমি যদি টি কমপ্লিশনের সাথে তুমি যদি সিএ জিরোর প্লট করো, তাহলে এইটা তোমার টি কমপ্লিশন আর এইটা হবে তোমার সিএ জিরো। তাহলে গ্রাফটা কি হবে? এই স্ট্রেট লাইন উঠবে, আর এটা কত 1/কে নট, যেমন হাফ লাইফ হয়েছিল এরকমই। হাফ লাইফে শুধু 1/2কে নট, এটা হচ্ছে 1/কে নট, কারণ ওখানে ইকুয়েশনে কি ছিল সিএ জিরো বাই 2কে জিরো, এখানে কত সিএ জিরো বাই কে জিরো। হয়েছে? দেখো তো এটাকে এইভাবে লিখতে পারি, একটা 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম আর একটা 2 দিয়ে ডিভাইড করলাম, তাহলে এবার বলো তো কি লিখছি? সিএ জিরো বাই 2কে জিরো মানে কি 2t হাফ, টি হাফ, তার মানে কত হয়ে গেল 2t হাফ। তার মানে জিরো অর্ডারের ক্ষেত্রে কমপ্লিশন টাইমটা কত? হাফ লাইফের ঠিক ডাবল। বুঝতে পেরেছো? এইখানেই আমাদের যেটা আছে, যেটা এক্সট্রা আসবে, সেটাকে আমরা প্রথম প্লটে চলে আসি। এই দেখো, এই যে প্লটটা এখানে আমি দেখাচ্ছি, দুটো টেম্পারেচারে করেছি, এটা T2 টেম্পারেচার, এটা T1 টেম্পারেচার। তাহলে আমি যদি এটাকে আস্তে আস্তে নিচের দিকে নিয়ে যাই, তাহলে এই যে টাইমটা, এই টাইমটা কি টাইম? টি কমপ্লিশন টাইম। কখন? সিএ জিরো বাই কত কে জিরো, কিন্তু কোন টেম্পারেচারে? T1 টেম্পারেচারে। বলতে পারি, কারণ এটা তো T1 টেম্পারেচার প্লট। তাহলে কমপ্লিশন কত হবে? সিএ জিরো বাই কে জিরো T1। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? এবার এটাকে আস্তে আস্তে নামাও, এইটা তাহলে কত হবে বলো? টি কি হলো এটা? যা, কাজ নেই কিছু না, চলে এলো। সিএ জিরো বাই কত কে জিরো, কোন টেম্পারেচার? T2 টেম্পারেচার। হয়েছে? এটা যদি সিএ জিরো হয়, তার হাফ কত হয়?
CA0/2, বলো তো এর হাফটা কোন জায়গায় আসবে, বলো বলো, এইখানে। তাহলে এটা কত হবে, CA0/2। এখান থেকে যদি আমি ডট 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 করে নিয়ে যাই, গ্রাফে কোন জায়গায় ছেদ করবে, এখানে করেছে আর এখানে করেছে, দু জায়গায় ইন্টারসেক্ট করেছে, তাই তো। তাহলে দু জায়গায় যদি করে, তাহলে এই যে টাইমটা আর এই যে টাইমটা, তাহলে এই টাইমটা কি টাইম, টি হাফ। টি হাফ তাহলে কত, CA0/2K0, এটা T2 টেম্পারেচারে। আর এটা কত, এটা হচ্ছে টি হাফ, কখন না T1-এতে, CA0/2K0 কততে, T1-এ। দেখো বুঝতে পেরেছো, তাই বুঝেছিস। তাহলে এই হচ্ছে আমাদের এই গ্রাফগুলো কিন্তু আমাদের করতে হবে। কমপ্লিশন হয়ে গেল, ঠিক আছে। লাস্টে আমি একটা কোশ্চেন দিয়ে আমি এন্ড করছি, যেটা পরীক্ষায় খুব আসে। কি কোশ্চেন বলছে, জিরো অর্ডার রিয়াকশন মাস্ট বি, পরীক্ষায় মনে হয় 20 বছরে কোশ্চেনে মনে হয় 6-7 বার এসে গেছে, মাস্ট বি মাল্টি স্টেপস। তোমাদের যে নোটটা দেবো সেই নোটের মধ্যেই দেখবে বিগত 20-22 বছরে যবে যে কোশ্চেন এসছে তারও সলিউশন করা আছে, ঠিক আছে। এইটার কি হবে, বলছে জিরো অর্ডার রিয়াকশন কখনো সিঙ্গেল স্টেপে হতে পারে না। চলো করা যাক। নিউ এ থেকে আমি বললাম প্রোডাক্ট, ঠিক আছে, একটা রিয়াকশন লিখেছি, ধরে নিলাম এটা জিরো অর্ডার। তাহলে যদি এটা জিরো অর্ডার হয়, তাহলে রেট ইজ ইকুয়াল টু কি হবে, কে কনসেন্ট্রেশন অফ এ টু দি পাওয়ার কত, 0, তাই তো। যদি এটা এলিমেন্টারি হয়, যদি এটা এলিমেন্টারি হয়, তাহলে এটা হলো আমাদের এক্সপেরিমেন্টাল রেট। আর থিওরিটিক্যাল রেট কি হবে, কে কনসেন্ট্রেশন অফ এ টু দি পাওয়ার কত, নিউ। এলিমেন্টারি রিয়াকশনের ক্ষেত্রে কি হয়, যেটা স্টয়চিওমেট্রি সেটাই তার অর্ডার। তাহলে আমি এখানে বলতে পারি নিউ ইজ ইকুয়াল টু কত, 0। নিউ যদি 0 হয়, তাহলে 0A থেকে প্রোডাক্ট মানে কি, ডায়রিয়া হয়ে গেছে, ইনপুট কিছু নেই, খালি আউটপুট হচ্ছে। তার মানে কি, রিয়াক্ট্যান্ট আছে, রিয়াক্ট্যান্ট নেই, প্রোডাক্ট তৈরি হয়ে যাচ্ছে। এ কখনো হতে পারে, পারে না। তার মানে এলিমেন্টারি রিয়াকশন কখনো জিরো অর্ডারের হতে পারে না, কারণ যদি হয় তাহলে এই কেস হবে। এটা কি কনজারভেশন লকে ফলো করছে না বলো তো, কনজারভেশন অফ মাস। কনজারভেশন অফ মাস, রিয়াক্ট্যান্ট নেই, দিনের পর দিন তুমি প্রোডাক্ট পেতে শুরু করেছো, হয় নাকি, হবে না। তার মানে এটা জীবনেও হবে না। বুঝতে পেরেছো। তাহলে আজকের ক্লাসে আমি জিরো অর্ডার পর্যন্ত করালাম, ঠিক আছে। আগের দিনের ক্লাসটা দেখবে, আজকেরটাও ফ্রিলি ছেড়ে দেওয়া হবে। পরের দিনের থেকে যারা পড়বে শুধু তারাই অ্যাপেতে ভিডিও পাবে, ঠিক আছে। চলো, আর যদি কোনো ডাউট হয় আমি সবসময় অ্যাভেলেবেল থাকি, আমাকে জিজ্ঞেস করে নেবে।